আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটু আজকে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানিয়ে দেন। আর আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব রিলেটেড যে প্রশ্নগুলো এসে থাকে আজকে আমরা ইনশাল্লাহ সেই অংশটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার আগে একটু কমেন্টে সবাই জানিয়ে দেন যে সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে দেখছেন এটাও একটু কমেন্টে জানিয়ে দেন কাইন্ডলি। যে কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্টে জানিয়ে দেন। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করব। স্যার ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের মুজিবনগর, মেহেরপুর, মুজিবনগর যাবো ইনশাল্লাহ। মুজিবনগর খুব সুন্দর একটা জায়গা। আমি 2012 সালে গিয়েছিলাম লাস্ট মুজিবনগর মেহেরপুরে। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো তার আগে স্যার, জামালপুর, দিনাজপুর অনেক দূর। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? আমি বর্তমানে কুমিল্লা দেখে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লা, পটুয়াখালীর কে আছেন? পটুয়াখালী 26 তারিখে যাব। মানিকগঞ্জের কেউ থাকলে জানাতে পারেন, 24 তারিখ মানিকগঞ্জ যাব। হ্যাঁ, ওখানে ক্লাস আছে। তো যাই হোক, আমরা আমাদের যে ভার্বের ক্লাস ওয়ান আজকে আমরা দেখব। আপনার সাথে পুরো মিলছে। কি বলছে? দিনাজপুর থেকে, নওগাঁ থেকে। আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া আমি বগুড়া থেকে বলছি, সাউন্ড শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। সাধারণ জ্ঞান এখন মুজিবনগর পড়তেছিলাম। ওকে, সাধারণ জ্ঞান এখন মুজিবনগর পড়তেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা আমাদের টপিক রিলেটেড যে কথাটা সেখানে আসি। স্যার আজকে হচ্ছে ভার্ব ওয়ান আমরা আলোচনা করব। সাধারণত ভার্বের একটা ক্লাস নিয়ে থাকি, বাট আমি আমার পেইড ব্যাচে 2টা ক্লাস নিয়ে থাকি ভার্বের। হ্যাঁ, আচ্ছা আমরা মাস্টার বইতে চলে যাই। মাস্টার বইয়ের পেজ নাম্বার যদি নিউ এডিশন থাকে বইটা রাখতে পারেন, না হলেও সমস্যা নেই ইনশাল্লাহ। তো ভার্বের যে টপিকটা, ভার্বের যেটা আছে কাইন্ডস অফ ভার্ব, এটা পেজ নাম্বার 77। হ্যাঁ, 77 পেজ, নিউ এডিশন, লাস্ট এডিশন মাস্টার বই 77 পেজে আছে। ওল্ড এডিশন একটু ঘুরাই ফিরে আসতে পারে। অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে যে ভাইয়া নতুন বই লাগবে কিনা, পুরাতন বই লাগবে কিনা, ইত্যাদি ইত্যাদি। বাট আমি বলবো নতুন বই প্রয়োজন নেই আপনাদের, কারণ ইংলিশ বইতে সাধারণত রুলস গুলা খুব একটা পরিবর্তন হয় না। আচ্ছা ফাইন, তাহলে আমরা পেজ নাম্বারটা আমি একটু বলে দিই। পেজ নাম্বার হচ্ছে আমাদের 77, এইটা। আচ্ছা, ভার্ব দেখেন, যে ভার্ব যেটা, ভার্বের কিন্তু আমরা জানি যে ভার্ব কি, ভার্ব কাজ করে কিভাবে। একটু 1 মিনিট। আচ্ছা, তো যেটা নিয়ে বলছিলাম, ভাইয়া রংপুর কবে আসবেন? রংপুর যাওয়ার সম্ভাবনা খুব কম, যেটা বলছি। তো যাই হোক, ভার্ব ওয়ান, এটার পেজ দেখেন। ভার্ব আমরা যদি মাস্টার বইয়ের ফার্স্ট পেজ বলি, যেটা হচ্ছে ভার্ব কি, যেটা হচ্ছে মুভমেন্ট বা অ্যাকশনকে নির্দেশ করে। অর্থাৎ ভার্ব ইজ আ কাইন্ড অফ নাউন দ্যাট ইন্ডিকেটস এনি কাইন্ড অফ মুভমেন্ট অর অ্যাকশন। অর্থাৎ ভার্ব হচ্ছে এমন কোন ধরনের একটা ওয়ার্ড যেটা কোনো ধরনের অ্যাকশন বা মুভমেন্টকে বোঝায়। আমরা বাংলায় বা বিজ্ঞানের ভাষায় এটাকে ক্রিয়া হিসাবে চিনেছি। স্মার্ট বোর্ড, স্মার্ট বোর্ড আসবে, সময় লাগে ভাইয়া, একটু ধৈর্য ধরতে হবে। স্মার্ট বোর্ড সময় লাগবে। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে ভার্বের যে জায়গাটা, সেখান থেকে আমরা যদি যাই, ভার্বকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা প্রধানত সেই 2টা ভার্ব, সেই ভার্বের এই ওয়ান থেকে আমরা যদি পার্ট করি, 2টা পার্ট। একটা হচ্ছে স্যার ফাইনিট ভার্ব। কি স্যার? ফাইনিট। ওকে, ফাইনিট ভার্ব। আর একটা কি ভার্ব? আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্বটা আমরা আগামী ক্লাসে করব। আজকে ফাইনিট ভার্বটা মূলত আলোচনা করব। তাহলে নন ফাইনিট যেটা, স্যার বলছে কারেক্ট স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, বাংলা উদাহরণ আছে এমন বইয়ের নাম বলেন। বাংলা উদাহরণ দেওয়া আছে এমন বইয়ের সংখ্যা বাজারে খুবই কম, আমার চোখে এখনো পড়েনি। হ্যাঁ, আপনার নিজে কষ্ট করে নিতে হবে।
আচ্ছা এবার খেয়াল করেন, আপনারা অনেকেই দেখতে আনইজি লাগতে পারে, যাদের মনে হচ্ছে যে ক্লিয়ার না, তারা ফোনের ব্রাইটনেসটা ফুল করে দেন, দেখবেন যে সব ক্লিয়ার আছে। হ্যাঁ, অনেক সময় ফোনের কারণে এমনটা হয়ে থাকে, যারা এরকম থাকে। আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার আমি সহজভাবে আমার ভাষায় যদি বলি ফাইনিট ভার্বটা কি আর নন ফাইনিট ভার্বটা কি। হ্যাঁ, আমি যদি আমার ভাষায় বলি তাহলে স্যার যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়, হ্যাঁ, যেটাকে বলে পারি যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়। অর্থাৎ একটা ভার্ব দেখে যদি আপনি টেন্স চিনতে পারেন কোন টেন্সে আছে, দেন দ্যাট ভার্ব উইল বি আ ফাইনাইট ভার্ব। আচ্ছা, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি, আমরা বলতে পারি যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না। যদিও মাস্টার বইতে এভাবে নেই, একটু অন্যভাবে আছে, বাট আমার মনে হচ্ছে যে এভাবে সহজ হবে, তাই আমি আপনাদেরকে আলোচনা করতেছি, পরেই প্রিন্সিপাল ভার্বে ঢুকবো। হ্যাঁ, মাস্টার বইতে দুইটা পার্ট আলাদা আলাদা করা, বাট একটা পার্টে গেলে সাধারণত সুবিধা হবে। তাহলে টেন্স চেনা যায় না, আমি একটু বড় করে লিখলাম, চেনা যায় না, এটা মনে রাখবেন স্যার। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে সাইফুলসের ভোকাবুলারি বইটা দেখতে পারেন, আচ্ছা দেখতে পারেন যদি কারো থাকে। আচ্ছা, এবার বলছি কথাটা স্যার, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যাকে দেখে টেন্স চেনা যায় না। এখন খেয়াল করেন, কোনো কারণে আমি যদি কোথাও দেখি যে লেখা আছে রিডিং, আপনারা অবশ্যই, আমি যদি বলি কোন টেন্সে আছে, যাদের তুলনামূলক কম জ্ঞান আছে তারা বলবে স্যার এটা রিডিং, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। বাট আদৌ তো এটা কোন টেন্সে আছে খেয়াল করেন, রিডিং, আমি যদি বলি রিডিং ইজ মাই ফেভারিট pastime, বা হ্যাবিট, ধরেন আমরা এটা লিখলাম। এখন এই যে জায়গাটা রিডিং দেখেন, এটা কিন্তু আমি ইজ দেখে বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন যদি আমি এটা ওয়াজ লিখতাম, রিডিং ওয়াজ মাই ফেভারিট হ্যাবিট, তাহলে আপনি এটা দেখেই বুঝতে পারতেন স্যার প্রেজেন্টে আছে না পাস্ট আছে। এইটা কিন্তু না, অর্থাৎ রিডিংটা আমি পাস্টেও লিখতে পারি, প্রেজেন্টেও লিখতে পারি, ফিউচারেও লিখতে পারি, বাট এই অংশটা আমি চাইলেই পাস্টে লিখতে পারবো না, যে ইজ জায়গায় ইজ থাকলে সেটাও পাস্ট হয়ে যাবে, ইজ থাকলে প্রেজেন্ট, ওয়াজ থাকলে পাস্ট। তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা বলতে পারবো স্যার ফাইনিট ভার্ব, আমি শর্টে বলতেছি এফভি। আর যাকে দেখে চিনতে পারতেছেন না, তাকে আমরা বলতে পারি নন এফভি বা নন ফাইনাইট ভার্ব। কেমন, ধরেন আমি এখানে লিখলাম আরো একটা কথা, আই, তারপরে লিখতেছি লাইক, আমি পছন্দ করি। এখন ধরেন এখানে লিখলাম রিডিং, যে শব্দটা আমি দিচ্ছি। এখন ধরেন আমি চাইলে কিন্তু লাইককে আবার লাইকটা করতে পারতাম, আপনারা তখন বলতেন স্যার এটা পাস্ট টেন্সে আছে। তাহলে টেন্স চিনতে পারতেছেন আপনি এই যে ভার্বটা দেখে, এইটা দেখে, মেইন ভার্ব যেটাকে আমরা বলি অরিজিনাল ভার্ব, রিয়েল ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এইটাকে বলা হয় স্যার ফাইনিট ভার্ব বা এফভি, আর এটাকে বলা হবে নন ফাইনিট ভার্ব বা যেটাকে আমরা এনএফভি হিসাবে চিনতে পারি। তাহলে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব ধারণাটা আসলে হয়তো ক্লিয়ার, একটু কমেন্টে আমাকে জানাবেন। হ্যাঁ, ময়মনসিং বলতে পারছি না। তাহলে কি বলছি স্যার, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে বলবো ফাইনিট ভার্ব, যাকে দেখে টেন্স চেনা যায় না তাকে বলবো নন ফাইনিট ভার্ব। একটু আমার সাথে রেসপন্স করবেন স্যার ক্লিয়ার কিনা। তাহলে আমরা মাস্টার বইয়ের মূল আলোচনায় ঢুকবো। মাস্টার বইয়ে দেওয়া আছে স্যার প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব আমরা এইবার চলে যাই স্যার, এই ফাইনিট ভার্ব নিয়ে আজকে আলোচনা করবো। মূলত নন ফাইনিট ভার্বের মধ্যে থাকবে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, যেটা আমরা আগামী ক্লাসে পার্ট 2 তে করবো। কেমন, সহজভাবে মনে রাখবেন, যে ভার্ব দেখে টেন্স চিনলেন, যেটা হচ্ছে ফাইনিট ভার্ব, যাকে দেখে টেন্স চেনা যায় না তাকে বলবেন নন ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, এই যে বলছি যেমন ইজ, এটা দেখে বুঝতে পারতেছেন প্রেজেন্ট, ওয়াজ দেখে বুঝতে পারতেছেন পাস্ট, বাট রিডিং আপনাকে কখনো বলতেছেন এটা কোন টেন্সে আছে। সুতরাং এটা নন ফাইনিট ভার্ব, এটা ফাইনিট ভার্ব। ওকে, ভার্ব 1 এর এবার শুরুতে আমরা তাহলে ফাইনিটটা লাগিয়ে দিতে পারি। ফাইনিট ভার্ব, হ্যাঁ, এটা হ্যাঁ মাস্টার এমসিকিউ সলভ দিব, এটা আমাদের স্মার্ট বোর্ডটা আসলেও, বা আমি এমনিতেও সলভিং ক্লাস নিব, সেখানেও করাই, গত বছরও করিয়েছি, এবছরে গত ব্যাচে যেহেতু করাইছি এই ব্যাচেও করাবো। আচ্ছা, এখন ধরেন ফাইনিট ভার্ব যেটা বললাম স্যার, এই ফাইনিট ভার্বের মধ্যে আবার যদি দেখেন আপনারা পাবেন একটা ভার্ব, তার নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, কি ভার্ব স্যার, প্রিন্সিপাল ভার্ব। যেহেতু ফাইনিট ভার্বের ভার্ব প্রকারভেদ যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা ভার্ব স্যার প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে কি স্যার আমরা জানি অক্সিলারি ভার্ব। এখন খেয়াল করেন,
যে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব অনেকগুলো রুলস এখানে লেখা আছে। প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে যেই ভার্বে সাহায্য ব্যতীত স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা আছে। তো আমি এত কিছু চাচ্ছি না, আমি এখান থেকে একটা কথা লিখবো শুধু, তাতে আমাদের সম্পূর্ণ ডেফিনিশনটা কভার করবে। ওখানে প্রায় 8 বা 9 লাইনের একটা ডেফিনিশন আছে। তো আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এভাবে কথাটা স্যার, সেন্টেন্সে 1 নম্বরে কোনো ভার্ব একা থাকলে, যেহেতু কথাটা আমি একা বলতেছি এই জন্য সেন্টেন্স বা ফুল কথাগুলো লিখতেছি না, আমি জাস্ট আমার মতো করে বলতেছি। কোন ভার্ব একা থাকলে প্রিন্সিপাল ভার্ব, অবশ্যই সেন্টেন্সে থাকতে হবে। হ্যাঁ, কোন ভার্ব একা থাকবে এটা হবে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে একটা কথা। আচ্ছা, এরপরে হচ্ছে কি স্যার, অক্সিলারি ভার্বের পরে থাকবে, অর্থাৎ ভার্বে একা থাকতে পারে অথবা অক্সিলারি ভার্বের পরে থাকতে পারে, এইটা দুইটা। তাহলে এই দুইটা কথা যদি আপনার মনে থাকে স্যার, কোন সেন্টেন্সে যদি একটা সেন্টেন্সে ভার্ব একা থাকে তাহলে সে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, আর অক্সিলারি ভার্বটা কোনটা, যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে স্যার কোনো কারণে মেইন ভার্বের পূর্বে বসলে অথবা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসলে, তাহলে আমি বলতেছি মেইন ভার্বের পূর্বে বসবে। এখন খেয়াল করেন আমি এখানে একটা কথা লিখছি, এখানে কিন্তু অক্সিলারি ভার্বও পরের লাইনে নিচে দেওয়া আছে, যেখানে কয়েকটা লাইন দেওয়া আছে। আমি জাস্ট এভাবে করে নিচ্ছি না, আমি আমার মতো করে বলতেছি, কারণ আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, মাস্টার বোর্ডের দাম তো বেশি না, নিয়ে আসলে ভালো হতো, আপনি জানেন হয়তো। আচ্ছা, এখন খেয়াল করেন কি বলছি স্যার, কোন ভার্ব একা থাকবে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে থাকবে। আরেকটা কথা লিখছি এখানে, অক্সিলারি ভার্ব যেটা সেটা হচ্ছে মেইন ভার্বের পূর্বে থাকবে। মনে রাখেন মেইন ভার্ব ছাড়া কখনোই কোনো ভার্ব অক্সিলারি হতে পারবে না। অক্সিলারি হইতে হলে, আরে ভাই সাহায্যকারী আপনি বলতেছেন, বাট সে কোনোদিন কাউকে সাহায্য করে নাই। কেউ যদি মরুভূমির মধ্যে 1 কোটি টাকা নিয়ে দাঁড়ায় থাকে কিন্তু কোনোদিন সাহায্য করে নাই, বাট নিজেকে পরিচয় দিচ্ছে আমি সাহায্যকারী, 1 কোটি টাকা নিয়ে দাঁড়ায় আছি কিন্তু কাউকে সাহায্য দেই না, আপনি তাকে সাহায্যকারী বলবেন না। সেম ভাবে একটা ভার্ব সে যদি অন্য কাউকে সাহায্য না করে, একা একা থাকে, তাকে বলা যাবে না যে সে অক্সিলারি ভার্ব। খেয়াল করেন নিচের সেন্টেন্সটা, যদি আমি আপনাদেরকে একটা ওয়ার্ড দেখাই, ধরেন এখানে লেখা আছে আই এম হাবিব। আপনারা সবাই জানেন যে স্যার এম এটা অক্সিলারি ভার্ব, ছোটবেলা থেকে মুখস্থ করে আসছেন, বাট মনে রাখেন এটা এখানে অক্সিলারি ভার্ব না, এটা এখানে অক্সিলারি ভার্ব না। কেন না? কারণ এখানে সে একা আছে, কাউকে সাহায্য করে নাই, সুতরাং সে এখানে প্রিন্সিপাল ভার্ব। আমি পিভি লিখতেছি। হ্যাঁ হ্যাঁ, অক্সিলারি ভার্ব বলতে পারতাম যদি সেন্টেন্সটা এমন হইতো যে আই এম রিডিং বুক, আমি বই পড়তেছি, তাহলে এই যে এইখানে পড়াটা মেন, বাট তাকে কন্টিনিউয়াস হতে সাহায্য করছে এই যে অক্সিলারি ভার্বটা। তাহলে এক্ষেত্রে যখন মেইন ভার্বের পূর্বে থাকবে তখনই কেবলমাত্র আপনি তাকে অক্সিলারি ভার্ব বলতে পারবেন, বাট একা থাকলে তাকে অক্সিলারি ভার্ব বলা যাবে না, যদিও তার জন্ম অক্সিলারি হিসাবে, বাট একা আছে মানে সে একা একাই কাজ করতেছে, একাই 100। ঠিক যেভাবে আপনি বলতে পারেন যে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। খেয়াল করেন, তো যখন এই কথাটা বলছে হ্যাভ এখানে একা আছে, তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব, এটা এখানে অক্সিলারি ভার্ব না। বাট যখন কেউ বলবে যে আই হ্যাভ বট আ কার, আমি একটা গাড়ি কিনেছি, তাহলে এই ক্ষেত্রে এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, কারণ এটাকে পারফেক্ট হতে সাহায্য করছে, কারণ তারপরে বট এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে আছে। ওকে, এটা পিভি আর এটা হচ্ছে এভি, এটা এভি। ওকে, একা থাকলে কোনো সেন্টেন্সে সেটাকে অবশ্যই আমরা কি বলবো, অক্সিলারি ভার্ব বলা যাবে না, প্রিন্সিপাল ভার্ব বলবো। আর একটা কথা লিখছি অক্সিলারি ভার্বের পরে থাকবে, তাহলে অক্সিলারি ভার্বের পরে আছে দেখেন এই যে রিডিং বট, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এই সেন্টেন্সে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আশা করি অক্সিলারি ভার্বের ধারণাটা ক্লিয়ার আপনাদের। তো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এটা যদি যাই, এখন এই অক্সিলারি ভার্বের আবার কতগুলা পার্ট আছে যেটা আমাদের মাস্টার বইতে আলাদা করে লেখা আছে। তার মধ্যে আপনারা দেখছেন বি ভার্ব, বি ভার্ব কোনগুলা স্যার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন ইত্যাদি ইত্যাদি আছে না, এইটা। তাহলে বি ভার্ব কোনটা, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিন, এই কয়টাকে বলা হয় বি ভার্ব। আমি একটু শর্টে এভাবে লিখে ফেলি, তাহলে অনেকের বই নাই তো এই জন্য হতে পারে সমস্যা। এম, ইজ, আর, বি, বিন, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে বিই আইএনজি বিন। হ্যাঁ, এটা হচ্ছে বি ভার্ব। এরপর আপনারা পড়ছেন হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, আর একটা ছিল স্যার হ্যাড। ওকে, এটা। এরপরে পড়ছেন ডু স্যার, ডু, ডিড, ডাজ। ওকে, এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এগুলা।
হ্যাঁ, হি ইজ এ বয়, একা থাকলে সেটা স্যার সহজ কথা, একা থাকলে প্রিন্সিপাল ভার্ব, সাইতে যে চান দুই হোক সে যদি একা থাকে তাকে অক্সিলারি ভার্ব বলা যাবে না, সে প্রিন্সিপাল ভার্ব। এটা তো এইগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের অংশ। আমি পার্ট বাই পার্ট যাচ্ছি আপনাদের বুঝতে সুবিধার জন্য, যাতে পাশাপাশি রেখে বুঝতে পারতেছি, আপনি যেন বুঝতে পারেন যে কখন এম অক্সিলারি ভার্ব, কখন এম কে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারবো। ভাইয়া ফাইনিট ভার্ব আপনাকে তো আগেই বলছি, হ্যাঁ এখানে ফাইনিট ভার্ব যাকে দেখে টেন্স চিনতে পারতেছেন। ফাইনিট ভার্ব এখানে আসলে একটা না বরং দুইটা মিলেই ফাইনিট ভার্ব, কারণ ওইটা ছাড়া আপনি টেন্স চিনতে পারবেন না, এটা ছাড়া ওকে টেন্স চিনতে পারবেন না, এই দুইটাকে মিলাই ফাইনিট ভার্ব বলা হবে, একটাকে ফাইনিট ভার্ব বললেন না। হ্যাঁ, কারণ এইটা ছাড়া যদি ওইটা থাকতো তাহলে আপনি টেন্স চিনতে পারতেন না, সে নন ফাইনিট হয়ে যেত। দুইটা মিলেই ফাইনিট ভার্বের কাজ করবে। কেমন? একজন বলছে স্যার প্যাসিভ সেন্টেন্সে ওয়াজ প্লাস ভি থ্রি থাকলে ভি থ্রি কি ফাইনিট ভার্ব হবে না, শুধু ওয়াজ ফাইনিট ভার্ব হবে। ওয়াজ শুধু ফাইনিট ভার্ব হবে না, ভি থ্রিটাও ফাইনিট ভার্ব হবে না, দুইটা মিলেই ফাইনিট ভার্বের কাজ করবে, কারণ ওটা প্যাসিভে আছে। ওয়াজ আপনাকে চেঞ্জ করবে, ওয়াজটা আপনাকে টেন্স চিনতে সাহায্য করবে, তো ওয়াজ যেহেতু পাস্ট টেন্স চিনতে সাহায্য করতেছে, সুতরাং ওয়াজকে আপনি বলবেন এক্ষেত্রে পাস্টে। হ্যাঁ, এটা আচ্ছা, এবার খেয়াল করেন আমি অক্সিলারি ভার্বের মধ্যে আবার দুইটা পার্টে চলে যাই, তারপরে আবার প্রিন্সিপালে ফিরে আসতেছি। আমরা অক্সিলারিটা শেষ করে আসি। আচ্ছা, অক্সিলারির মধ্যে আবার দুইটা পার্ট আমরা পেয়ে যাব স্যার। তার মধ্যে একটাকে বলা হবে প্রাইমারি অক্সিলারি। হ্যাঁ, আমি প্রাইমারি কথাটা এখানে লিখতেছি যে প্রাইমারি অক্সিলারি, আর আরেকটাকে কি বলা হবে স্যার? মডেল অক্সিলারি। হ্যাঁ, এই যে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারিটা, আপনি এই পার্থক্যটা কিভাবে বুঝতে পারবেন? খুব ইজি সিম্পল একটা ওয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে মডেল অক্সিলারি আমি লিখতেছি, মডেল অক্সিলারিকে যদি আমি লিখি তাহলে স্যার এম এ লিখতে পারি, হ্যাঁ, প্লাস ভি ওয়ান, অর্থাৎ এই মডেল অক্সিলারি ভার্বের পরে সর্বদা মেইন ভার্বের বেস ফর্ম বসবে। আবার বলছি, মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যার পরে সর্বদা মেইন ভার্বের বেস ফর্ম বসবে। এই মডেল অক্সিলারি ভার্বগুলো আপনারা পড়ছেন, can, could, shall, should, will, would, may, might. ওকে, এটা। এবং আপনারা জানেন আই ক্যান গো, আই কুড গো, আই উইল গো, আই মে গো, এই সবগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন এইটা হচ্ছে স্যার মডেল অক্সিলারি গেল। হ্যাঁ, তাহলে মডেল অক্সিলারি এটা চলে গেল। এবার আসেন স্যার প্রাইমারি অক্সিলারি কোনগুলা? প্রাইমারি অক্সিলারি আমি অলরেডি এখানে লিখছি, এই যে এগুলাকে বলে প্রাইমারি অক্সিলারি, অর্থাৎ যার পরে ভার্বের বেস ফর্ম বসতে পারে, ভার্বের আইএনজি বসতে পারে, ভার্বের সাথে যেটাকে ভি3 বলি সেটা বসতে পারে। যেমন কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি বসে, প্যাসিভ ভয়েস হলে এখানে ভি3 বসতো। আপনারা জানেন ডু ডিড ডাজ এর পরে ভার্বের সাথে আইএনজি না বসে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আপনি বলেন আই ডু লাইক বা আই ডোন্ট লাইক, এই জন্য বলছি যে এটার পরে আপনার ফিক্সড নেই যে এটাই বসবে। বাট এই যে যেমন ধরেন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে, তো শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসে মডেল অক্সিলারি ভার্বের পরে। হ্যাঁ, মডেল অক্সিলারি ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে। স্যার মডেল অক্সিলারি ভার্বটা বলেন, নেট চলে গেছিল, আপনি একটু আবার শুনে নেবেন। হ্যাঁ, কারণ নেট চলে গেছিল, এটা বললে একটু সময় যাবে আবার। তো বলে ফেলছি আমি যে এই ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর এইটা যেটা প্রাইমারি অক্সিলারি সেটা এখানে বলছি। এখানে আরেকটা কথা লিখে দেই, সেটা হচ্ছে এরা প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্ব হিসাবেই ব্যবহার হতে পারে, উভয় ভার্বই হতে পারে, অর্থাৎ এরা চাইলে কিন্তু প্রিন্সিপালও হতে পারে আবার অক্সিলারি ভার্বও হতে পারে। ওকে, এটা মাথায় রাখতে হবে। যেমন আমি বলছিলাম যে আই এম হাবিব, এই কথাটা যখন লিখছিলাম তখন খেয়াল করেন এমটা প্রাইমারি বা এখানে প্রিন্সিপাল ভার্ব, তাই না, একা আছে। আর যখন কেউ বলবে যে আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, তখন এটা অক্সিলারি ভার্ব। এই জন্য বলছি যে এই ভার্বগুলা চাইলে অক্সিলারি হইতে পারে আবার প্রিন্সিপালও হইতে পারবে, ফিক্সড। এটা মানে ওর দুইটা পাওয়ার দেওয়া আছে, প্রাইমারি অক্সিলারি দুইটা পাওয়ার। সে কি?
প্রিন্সিপাল ভার্বও হতে পারবে, আবার অক্সিলারির মতো কাজ করতে পারবে। বাট মডাল অক্সিলারিটা এটা ফিক্সড, এরা কখনোই প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। তাহলে আমি সেইটা এখানে পাশে লিখে দিচ্ছি টান দিয়ে, সেটা হচ্ছে এরা কখনোই প্রিন্সিপাল ভার্ব বা পিভি হতে পারে না। অর্থাৎ এরা সর্বদাই অক্সিলারি হিসাবে কাজ করবে। ওকে, এটা মনে রাখতে হবে, এরা সর্বদাই কি হতে পারবে স্যার? এরা সর্বদাই অক্সিলারি হিসাবেই কাজ করবে। আর এছাড়া আমরা আলাদা করে আরো 3টা ভার্ব নিয়ে নিব, যেটা আমাদের এই অংশের একটা অংশ, যেটাকে বলা হয় স্যার সেমি মডাল। তো এই পর্যন্ত যদি আমরা যাই, এর পরের অংশে যাব। তাহলে আপাতত একটা বিষয় দেখেন, আমি কিছু কথা বলছি প্রাইমারি অক্সিলারির মধ্যে, যেটা যে স্যার এরা চাইলে স্বাধীনভাবে মেইন ভার্বের কাজও করতে পারে, আবার অক্সিলারি কাজও করতে পারে। বাট যেটা মডাল অক্সিলারি সেটা আজীবন অক্সিলারি, তারপরে সকল ভার্বের বেস ফর্ম বসে, সে সেন্টেন্সে কখনো একা বসতে পারে না, কারণ এর সাথে অবশ্যই আরো একটা ভার্ব দরকার হয়। এটা হচ্ছে মেন বিষয়। ওকে, নুজহাত তাবাসসুম মুনিজা, আপনি এসেই বলতেছেন একটু হায়ার লেভেলে পড়ান, হায়ার লেভেলে যেতে দেন। আপনার যদি বেশি মনে হয় পারেন, আপনি একটু আমাদের পেজে নক দেন। হ্যাঁ, আপনার মনে হয় না যে ক্লাসটা আপনার জন্য। ওকে, যেটা বলছেন যে হায়ার লেভেল, আপনার হায়ার লেভেল, এখানে অনেক লোয়ার লেভেল আছে। হায়ার লেভেলের যারা, তাদের মনে হয় না কোর্স করার দরকার আছে। আমি বলি যে আপনার কোর্স করার দরকার নাই যদি আপনি হায়ার লেভেলের হয়ে থাকেন। ওকে, কারণ আপনি এসেই 10 মিনিট ক্লাস করেন না, আপনি এখনই বলতেছেন যে হায়ার লেভেল। হায়ার লেভেলটা বুঝেন আপনি যে হায়ার লেভেলটা কোথায়? একটা জায়গা থেকে যাওয়া হচ্ছে আস্তে আস্তে, আপনি এসেই বলতেছেন একটু হায়ার লেভেল পড়ান। আপনি ছাড়া বাকি সবাই এখানে লোয়ার লেভেল, আমার যতটুকু ধারণা। হ্যাঁ, তো আমরা যেটা বলছি যে সেটা হচ্ছে স্যার মডাল অক্সিলারি। এবার আসেন স্যার, মডাল অক্সিলারি থেকে চলে যাব সেমি মডালে। তো সেমি মডালটা দেখেন, প্রশ্ন সবচাইতে বেশি আসে সেমি মডেল থেকে, মানে অক্সিলারি ভার্বের মধ্যে যেগুলা সবচাইতে বেশি আসে সেমি মডেল থেকে। এখন সেমি মডেলের যে ভার্বটা, সেইটা আপনার জানার জন্য আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে স্যার কোন জায়গাটা সেমি মডেল, যেটাকে আমরা আমাদের ভাষায় দেখেন এভাবে করে একটা ওয়ার্ড লিখে দিতাম, নিড দেয়ার ও টু। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নিড দেয়ার, হ্যাঁ, আমি আগেই বলছি যে আমাদের যে বইটা আছে, মাস্টার বইটা কিন্তু এখানে আছে অলরেডি। আমি আপনাদেরকে পেজ নাম্বার বলে দিছি, ওপেন করে দেখতে পারেন। এবং সেখানে যেভাবে আছে আমি জাস্ট একটু সহজ ভাবে নেওয়ার জন্য চেষ্টা করতেছি, যে পাশাপাশি রাখলে, তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এইভাবে না এভাবে, তাতে সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্যার সেমি মডেল। সেমি মডেলটা হচ্ছে নিড দেয়ার ও টু, এবং আরো একটা ওয়ার্ড আমরা যেটাকে বলে থাকি ইউজ টু। এখন ধরেন এখানে টোটালি অক্সিলারি ভার্বের মধ্যে মডেল আলাদা আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে, বি ভার্ব আছে। হ্যাভ ভার্ব আমি কিন্তু বলি নাই যে আপনাকে হ্যাভ ভার্ব মুখস্থ করেন যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এখন এখানে সেমি মডেলটা আলাদা করে নেই দেওয়া, বাট আমি আমার মতো করে আবার দিয়ে দিচ্ছি, যেটা এখানে আমি পাচ্ছি না, আছে কিনা জানাও নেই আমার। যাক, সেমি মডেলটা এখানে মেবি নেই। তো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আহ এই যে ওয়ার্ড গুলা দেখেন, নিড দেয়ার ও টু, আর একটা ওয়ার্ডকে আমরা বলি স্যার ইউজ টু। ওকে, কি স্যার? ইউজ টু। এখন এই যে ভার্বটা দেখতেছেন, এই ভার্বগুলা, এগুলা কেন সেমি মডেল বলা হয়? কারণ এরা পিভি, যেটাকে আমরা একটু আগে যদি আমাদের ভাষায় বলি স্যার মডাল অক্সিলারি ভার্ব, মানে এমভি, আর একটা হচ্ছে যেটাকে বলছি প্রিন্সিপাল ভার্ব পিভি, উভয়ের কাজই করতে পারে। কারণ এরা মডাল অক্সিলারি ভার্ব আবার প্রিন্সিপাল ভার্ব, দুইটার কাজই করতে পারে। তো এই জন্য তাদেরকে সেমি মডাল, সেমি কন্ডাক্টরের নাম তো শুনছেন, অর্থাৎ যিনি একেবারে অর্ধ পরিবাহী, একেবারে মাঝে মাঝে অপরিবাহীর মতো কাজ করে, মাঝে মাঝে পরিবাহীর মতো কাজ করে। ওকে, এখন
মেইন ভার্বের মতো কাজও করতে পারে, যেটাকে মডাল অক্সিলারি ভার্ব বলতেছি, মডাল অক্সিলারি ভার্বের মতো কাজ করে, আবার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করতে পারে। এইখানে একটা বিষয় খুবই জরুরি জানা, সেটা হচ্ছে দেখেন যদি পরীক্ষাতে এরকম আসে আই তারপরে লিখতেছি স্যার নিড আ বুক, আমি এই জন্য ফার্স্টে একটা জিনিস ক্লিয়ার করছি স্যার, কোন ভার্ব একা থাকলে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে এখানে দেখতেছেন যে নিড আছে, তাহলে নিডটা এখানে একা আছে মানে এটা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, আর যখন আপনি দেখতেছেন লেখা আছে আই নিড, সাথে আমি লিখতেছি ধরেন নট গো, আমার যাওয়ার প্রয়োজন নেই, এই যে নিডের সাথে নট দেখতেছেন, এই নট কিন্তু এমন একটা ওয়ার্ড যে অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। ক্যান নট, কুড নট, শ্যাল নট, শুড নট, উইল নট, মে নট, ডু নট, সর্বদা নট অক্সিলারি ভার্বের সাথেই বসে। তো যেহেতু আপনি দেখতেছেন নটটা বসছে, তার মানে এইখানে এটা অক্সিলারি ভার্ব, এই নিড এখানে কি স্যার অক্সিলারি ভার্ব, বাট এইখানে নিড এখানে মেইন ভার্ব। হ্যাঁ, এটা কি ভার্ব মেইন ভার্ব, আর এইটা এখানে মেইন ভার্ব। তাহলে দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় সে হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। এইবার আপনাদের ছোটবেলায় ফিরে আসেন, এরকম ট্যাগ কোশ্চেন করতে বলা হতো, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই ট্যাগ কোশ্চেন করতে গেলে মাঝে মাঝে নিড নট লেখা দেখতেন, মাঝে মাঝে ডু নট লেখা দেখতেন, সেটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে। সেই জায়গাটা খেয়াল করেন, সেটা হচ্ছে কি যখন বলছে আই নিড আ বুক, আমার একটা বই দরকার, তাই না? এখন ধরেন এটা এখানে মেইন ভার্ব, আপনারা ট্যাগ কোশ্চেনে পড়ছেন যে স্যার নিয়মটা এমন ছিল, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসাতে হয়, নট না থাকলে নট বসাতে হয়, সাবজেক্ট যেটা থাকে তার প্রোনাউন বসাতে হয়। এখন অনেকেই চিন্তা করে যে স্যার নিড তো অক্সিলারি ভার্ব, তারা চিনেই না যে নিড এখানে অক্সিলারি ভার্ব, বরং এখানে নিড মেইন ভার্ব অক্সিলারি ভার্ব না। সুতরাং এই মেইন ভার্ব হওয়ার কারণে টেন্স অনুসারে আপনাকে ডু আনতে হবে, কারণ এটা মেইন ভার্ব। কারণ নিয়ম ছিল না স্যার অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু ডিড ডাজ আনতে হয়। যেহেতু নিড ভার্ব ওয়ান আছে তাই আমরা ডু লিখলাম, নট নাই তাই ডোন্ট, ওকে, আর আই ছিল তাই হচ্ছে আই ট্যাগ কোশ্চেন। এবার নিচে খেয়াল করেন লিখছে কি নিড নট, তার মানে নিড এখানে অক্সিলারি ভার্বের কাজ করছে, সুতরাং এই জায়গায় আপনি নিড লিখতে পারবেন। আর যেহেতু নট আছে তাহলে তো দরকার নাই, তাহলে কি হচ্ছে উত্তরটা নিড আই। তাহলে দেখেন একই সাথে একটা সেন্টেন্সের ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে আবার অক্সিলারি কাজও করে, তাকে বলে সেমি মডাল। এই যে এই চারটা ওয়ার্ডকে বলে সেমি মডাল। কেন বলে সেটা বললাম, কখন বলে সেটা বললাম, যে স্যার একা থাকলে তাকে মেইন ভার্ব বলবো, আর যদি দেখেন যে নিড নট আলাদা করে লেখা আছে, অথবা এরকম একটা প্রশ্ন আসে হাউ, ধরেন মিশা সদাগর, মিশা সদাগর বিদেশ থেকে মাত্র সদ্য পাশ করে বড়লোকের বেটি দেশে আসছে, আসার সাথে সাথেই নায়ক সে তো দূরে আছে, ভিলেন এসে তখন তাকে বলতেছে যে যা তোকে আজকে ধরে নিয়ে যাব। এখন সে হয়তো নায়ক যদি গরিব হয় বা ভিলেন যদি গরিব টাইপের হয়, তখন ডায়লগ ইংলিশে মেরে দিবে হাউ ডেয়ার ইউ টাচ মি, যে তোমার কত বড় সাহস তুমি আমাকে ছুঁয়েছো। তাহলে হাউ ডেয়ার ইউ টাচ মি, সে প্রশ্ন ছুড়ে দিছে যে তোমার কত বড় সাহস তুমি আমাকে স্পর্শ করছো। তো এই যে ডেয়ারটা দেখতেছেন এটা মূলত ডুর কাজ করতেছে, হাউ ডু ইউ টাচ মি, ডু এটা অক্সিলারি ভার্ব। তো এইখানে ডেয়ার যেটা এটা স্যার অক্সিলারি ভার্বের কাজ করতেছে, টাচ এইখানে মেইন ভার্বের কাজ করতেছে। এই ডেয়ার যেটা আছে এটাই হচ্ছে আমাদের মূলত সেমি মডালের কাজ করে। আশা করি সেমি মডালটা ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া। এই ভার্বগুলা সেমি মডাল হিসাবে কাজ করে, কারণ এরা মেইন ভার্বও হতে পারে অক্সিলারি হতে পারে। মেইন ভার্ব কখন বলবো, যখন একা থাকবে, যেটা ফার্স্টে ক্লিয়ার করছি, যখন দেখবো আরেকটা ভার্বের সাথে আছে, এরকম আরেকটা মেইন ভার্বের সাথে আছে, তখন আমরা এটাকে বলবো অক্সিলারি ভার্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝা গেছে। আচ্ছা, এইবার আসেন স্যার আমরা আমাদের অক্সিলারি ভার্ব রিলেটেড যে অংশ, এর বাহিরে আর প্রশ্ন আসবে না। অক্সিলারি ভার্বের প্রশ্ন আসতে পারে স্যার কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব, অক্সিলারির মধ্যে কোনটা প্রাইমারি অক্সিলারি, কোনটা মডাল অক্সিলারি। হ্যাঁ, কিছু লোক আছে প্রাইমারি অক্সিলারি মডাল অক্সিলারি মুখস্থ করছে, আমি মুখস্থ করতে বলি নাই, আমি বলছি কি যে যেই ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, যারা কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে না তাদেরকেই মডাল অক্সিলারি ভার্ব বলে। আর প্রাইমারি অক্সিলারি এরা চাইলে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হতে পারে। সেমি মডালটা শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে আলাদা। ওকে,
হ্যাঁ, সেমি মডালের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে, কারণ তো মডাল, মডাল তো আগেই ক্লিয়ার করছি যে স্যার মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। একা থাকলে তো একাই বসলো, বাট যদি ভার্ব বসে তারপরে, তাহলে অলওয়েজ উই উইল ইউজ দ্য বেস ফর্ম অফ দিস ভার্ব। প্রিন্সিপাল ভার্ব সোজা কথা স্যার, কোন সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলেই সেটা প্রিন্সিপাল ভার্ব, যে কোনো ভার্ব। ইভেন আমি যেমন বলছি না, এই যে নিড, এটা তো অক্সিলারি ভার্ব হিসাবে পড়ছেন, তো নিড এখানে স্যার প্রিন্সিপাল ভার্ব। যেমন বলছিলাম যে আই হ্যাভ এ কার, হ্যাভ একা আছে, সুতরাং ওটা প্রিন্সিপাল ভার্ব। স্ট্রং ভার্ব, উইক ভার্ব এখনো সেখানে যায় নাই, আপনি ওটা মুখস্থ পার্ট এখনো যায় নাই স্যার। স্ট্রং ভার্ব, উইক ভার্ব সেটা আরো আমরা একটা পার্ট করে যাচ্ছি। হ্যাঁ, এবার আসেন আমরা চলে যাব আমাদের প্রিন্সিপাল ভার্বে। অক্সিলারি ভার্ব এর বাহিরে প্রশ্ন আসবে না, অক্সিলারি ভার্ব যেটা ততটুকু বললাম এর বাহিরে আসবে না। যেটা কোশ্চেনটা আসে মাঝে মাঝে সেটাও আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, যেটা এখানে বইতে নেই। বইতে সেমি মডেলটাও এখানে আমি পাচ্ছি না, এখানে নেই, বাট কিচ্ছু করার নাই, আমরা সেটা দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, এখন যে ভার্বটা করব এটা বাংলা ব্যাকরণের সাথে মিলাই নেবেন, কারণ এটা বাংলা ব্যাকরণেও লাগে। হ্যাঁ, এটা হচ্ছে স্যার প্রিন্সিপাল ভার্বের যে অংশটা, সেখানে আমরা আবার যদি দেখি পাবো স্যার ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব পাশাপাশি লিখতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি জোড়ায় জোড়ায় লিখতেছি ইনট্রানজিটিভ। দেখেন ট্রানজিটিভ ভার্ব আর একটা কি বলছি স্যার, ইনট্রানজিটিভ ভার্ব। ফাইনাইট ভার্ব বলছিলাম, একটা নন ফাইনাইট ভার্ব ছিল, তাই না? ফাইনাইট ভার্বের বাংলা চাইলে লিখে নিতে পারেন, ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে ফাইনাইট ভার্বের বাংলা। আর নন ফাইনাইট যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, এখন খেয়াল করেন, আমরা যদি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুইটার দিকে তাকাই, ট্রানজিটিভ ভার্বটা সহজ কথায় যেটাকে আমরা আমাদের ভাষায় বাংলা বলতে পারি সেটা হচ্ছে স্যার সকর্মক, অর্থাৎ কর্মসহ। কর্ম মানে ইংলিশে অবজেক্ট বলে, তাই না? সকর্মক ক্রিয়া, আমি ক্রিয়া কথাটা যদি বাদ দিই, আচ্ছা লিখেই ফেলি ক্রিয়া, সকর্মক ক্রিয়া, এটা অর্থাৎ কর্ম থাকবে, কর্মকে ইংলিশে বলে অবজেক্ট, সহজ কথা অবজেক্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর এই যে ইনট্রানজিটিভ, তাহলে এটাকে বলতে পারি স্যার অকর্মক, অর্থাৎ যার কোনো কর্ম থাকবে না, অকর্মক ক্রিয়া। এখন এই যে ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া মানে যার কর্ম থাকে, আমি এই জন্য শর্টে লিখতেছি সহজে স্যার যে অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। আর এখানে তাহলে আমরা লিখতে পারি স্যার, এটা দুটো পাঠ করে ফেলি বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে স্যার অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। এখন আমি যদি মাস্টার বই ধরে ধরে এখানে এই অংশটা করি, তাহলে ট্রানজিটিভ ভার্ব উপরে, নিচে ইনট্রানজিটিভ ভার্ব, কয়েকটা লাইন লেখা আছে। তো আপনি সহজভাবে চিন্তা করবেন, স্যার কর্ম বা অবজেক্ট থাকলে তাকে বলবো সকর্মক বা ট্রানজিটিভ, না থাকলে তাকে বলবো অকর্মক বা ইনট্রানজিটিভ। এইবার খেয়াল করেন, আমাদের অনেকেরই ধারণা সেটা হচ্ছে সেন্টেন্সে ভার্বের পরে কিছু থাকলেই অবজেক্ট। এটা কিন্তু ভুল ধারণা, এটা আমি এই জন্য আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে সেন্টেন্সে কোনো কিছু থাকলেই তাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, যে ভার্বের পরে আসেই অবজেক্ট বলে ফেলবো। তাহলে অবজেক্ট বের করতে হইলে আপনাকে ভার্বকে প্রশ্ন করতে হবে দুইটা ওয়ার্ড দিয়ে। আমি জাস্ট এখানে সেই ওয়ার্ড গুলা লিখে দিচ্ছি, একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে হোয়াট, যেটা হচ্ছে কাকে, আর একটা হচ্ছে কি। এই দুইটা ওয়ার্ড দ্বারা যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন, তাহলে যেটা উত্তর দিবে সেটা হবে অবজেক্ট। এখন খেয়াল করেন, কেউ যখন বলে যে আই লাইক রিডিং বুক, আমি বই পড়া পছন্দ করি, তাহলে আমি কি পছন্দ করি? আই লাইক, আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি স্যার? সেটা হচ্ছে উত্তর রিডিং বুক, বই পড়া, সুতরাং এটা অবজেক্ট। তাই আমরা এখানে যে ভার্বটা আছে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বা টিভি বলবো, মানে তার অবজেক্ট আছে। এখন খেয়াল করেন, যখন আপনি দেখতেছেন এরকম একটা সেন্টেন্স আছে যে বার্ডস, তারপরে লিখলাম ফ্লাই, এরপরে ইন দা স্কাই, পাখি আকাশে ওড়ে। খেয়াল করেন, আপনি যদি ভাবেন যে স্যার সাবজেক্ট হচ্ছে বার্ড, ফ্লাই হচ্ছে ভার্ব, তাহলে এটা মনে হয় অবজেক্ট। না, এটা এখনো অবজেক্ট হয় নাই, কারণ পাখি ওড়ে। এখন যদি আপনি প্রশ্ন করেন পাখি ওড়ে, পাখি ওড়ে, দুইটা কথা। এবার তাকে প্রশ্ন করেন পাখি কাকে ওড়ে, পাখি কি ওড়ে, তার উত্তর কি ওখানে আছে? নাই। ওখানে আছে পাখি কোথায় ওড়ে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কিন্তু অবজেক্ট না। সুতরাং এই যে ভার্বটা পাচ্ছেন তাকে আমরা বলবো আইটিভি, মানে ইনট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ ওইটা অবজেক্ট হয় নাই।
অবজেক্ট হতে হইলে এই যে হুম অথবা হোয়াট, এই দুইটা ওয়ার্ডের উত্তর অবশ্যই দিতে হবে। এর জন্য অবজেক্ট বের করার নিয়মটা কিন্তু খুবই ইজিলি ভাবে আপনি মনে রাখবেন। হ্যাঁ, তো খেয়াল করেন, তাহলে বলছি কি আই লাইক রিডিং বুক, এটা আমাদের রিডিং বুক যেটা ছিল এটা অবজেক্ট, আর ওইখানে ফার্স্ট ফ্লাই ইন দ্য স্কাই ওইটা কিন্তু অবজেক্ট না। আবার ধরেন ডাবল অবজেক্ট থাকতে পারে, যেমন হতে পারে এরকম যে আমরা এখানে যদি লিখি, ধরেন এখানে লিখলাম ইমান, একজনের নাম ইমান, তারপর লিখলাম গেভ দিয়েছিল, মি আমাকে, আ বুক একটা বই, সে আমাকে একটা বই দিয়েছিল। এখন এখানে গেভ এটা হচ্ছে আমাদের একটা ভার্ব, এখন এটা অবজেক্ট কি না তার উপর নির্ভর করবে সে ট্রান্সিটিভ ভার্ব হয়েছে কি হয় নাই। তাহলে ইমান গেভ, ইমান দিয়েছিল, এখন যদি প্রশ্ন করি ইমান কি দিয়েছিল স্যার, ইমান দিয়েছিল একটা বই, তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট। ওকে, কাকে দিয়েছিল স্যার, ইমান দিয়েছিল কাকে, আমাকে, তাহলে এটাও আর একটা অবজেক্ট, এটাকে বলে ডাবল অবজেক্ট। এবার এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে স্যার এইখানে যে অবজেক্ট দেখতেছেন, ব্যক্তি যেটা, ব্যক্তি, হ্যাঁ এই ব্যক্তি যেটা, এই ব্যক্তিকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর বস্তু যেটা, বস্তুকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আবার বলছি বস্তুকে কি বলা হয় স্যার, ডিরেক্ট অবজেক্ট। যেহেতু বাংলা ব্যাকরণের সাথে রিলেটেড তাই আমি এখানে বলে দিচ্ছি, যেটা ব্যক্তি রিলেটেড এটাকে বলা হয় গৌণ কর্ম। আগেই বলছি অবজেক্ট মানে কর্ম, এটাকে কি বলে স্যার, গৌণ কর্ম। যেহেতু কথাগুলো রেকর্ড থাকবে তখন আবার নোট করে নেবেন, তাই আমি লিখছি না। আর এখানে যে বুক লিখছি, বস্তু যেটা, এটাকে বলা হয় মুখ্য কর্ম। কি স্যার, মুখ্য কর্ম। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে স্যার অবজেক্ট বের করা শিখতে হবে আগে, অবজেক্ট বের করার নিয়ম শেখার পরে আপনি বুঝতে পারবেন যে কোনটা ট্রান্সিটিভ ভার্ব কোনটা ইনট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, এটা বাবা বাড়ি নেই, এটা অবশ্যই আপনি দেখতেছেন যে বাবা বাড়ি নেই, কোথায় নেই, বাবা কোথায় নেই, এটা কোথায় উত্তর, কি নেই বা কাকে নেই তা না, এটা অবশ্যই এই যে অকর্মক ক্রিয়া। একজন বলছে হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, এটা কিভাবে কোশ্চেন করবো স্যার, দ্য বয় রিডস আ বুক, ট্রান্সিটিভ ভার্ব। বস্তুটা ডিরেক্ট হবে, হ্যাঁ বস্তুটা ডিরেক্ট, মুখ্য কর্ম, ব্যক্তিটা ইনডিরেক্ট বা গৌণ কর্ম। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, যেহেতু এটার সাথে রিলেটেড তাই আমি এখানে দিয়ে দেই, বলছে হি টুক শেল্টার আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে আশ্রয় নিয়েছিল। খেয়াল করেন, হি টুক সে নিয়েছিল, কি নিয়েছিল, সে আশ্রয় নিয়েছিল, মানে অবজেক্ট আছে, সুতরাং এটা আমাদের ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ বলা যাবে না। ওকে, এবার যদি এটা চিন্তা করেন, আন্ডার দ্য ট্রি গাছের নিচে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, এটা ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসে করাবো আলাদা করে। তো আপনি সহজভাবে মনে রাখবেন যে স্যার অবজেক্ট থাকলে তাকে বলবো ইনট্রান্সিটিভ নাকি ট্রান্সিটিভ, বলেন তো সহজভাবে কথা। স্যার সকর্ম ক্রিয়া মানে কর্ম সহ অবজেক্ট সহ ক্রিয়া, যাকে বলবো ট্রানজিটিভ। যার কর্ম থাকে না তাকে বলবো ইনট্রানজিটিভ। বস্তু হইলে তাকে বলবো মুখ্য কর্ম বা ডিরেক্ট অবজেক্ট। ব্যক্তি হইলে তাকে বলবো গৌণ কর্ম বা ইনডিরেক্ট অবজেক্ট। অনেকেরই প্রশ্ন থাকতে পারে ক্ষেত্রে যে স্যার ব্যক্তি তাকে কেন মুখ্য কর্ম বলা হচ্ছে, ব্যক্তি গৌণ কর্ম বলা হচ্ছে, বস্তু কেন গৌণ বললে বেশি মানায়। তো বাট মনে রাখেন, ব্যক্তি সাবজেক্ট হিসাবে মানায়, অবজেক্ট হিসাবে মানায় না, বস্তু অবজেক্ট হিসাবে মানায়। এই জন্য এটাকে বলতেছে মুখ্য কর্ম বা প্রধান অবজেক্ট। আর এটা হচ্ছে গৌণ কর্ম বা যেটাকে আমরা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অবজেক্ট বলতে পারি। তাহলে সহজ কথা স্যার, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। বস্তু হইলে তাকে আমরা বলবো অবশ্যই ডিরেক্ট অবজেক্ট, ব্যক্তি হইলে বলবো ইনডিরেক্ট অবজেক্ট। এইটুকু থেকে এইটুকুই জানার আপাতত। অবজেক্ট বের করার নিয়মটা কি, ভার্বকে প্রশ্ন করতে হবে উইথ, হুম এবং হোয়াট দ্বারা, কাকে এবং কি, উত্তরটা দিলে অবজেক্ট, না দিলে অবজেক্ট হবে না। ক্লিয়ার তো এই পর্যন্ত? এখানে এটা আলাদা করে লেখা আছে, আমি যেটা এক বাক্যে লিখে নিয়ে আসছি, একবারেই লিখছি, যেটা এখানে আলাদা আলাদা ভাবে লেখা আছে। হ্যাঁ, ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট এবং ইউজ অফ ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট বলে একটা কথা আছে, যে কখন আপনি ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে একটা কথা স্যার লেখা আছে, সেটা একটু দিয়ে দেই। চুপ করে আসি মানে ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই যে স্যার ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করার কিন্তু একটা সিস্টেম আছে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন, যখন বলা হচ্ছে যে হি
গেভ মি আ বুক। অর্থাৎ যখন দেখবেন যে ভার্বের পরে সরাসরি ব্যক্তিবাচকটা আগে বসছে, বস্তুবাচকটা পরে বসছে, এটা ঠিক আছে। বাট কোনো কারণে যদি তারা তাদের জায়গাটা রিপ্লেস করে, তাহলে এই ভার্বের আগে মানে অবজেক্টের আগে একটা টু ব্যবহার করতে হয়। এটা একটু জেনে নিবেন। সেটা হচ্ছে কি, যে হি গেভ আ বুক, মি না লিখে তখন আপনাকে লিখতে হবে টু মি। ওকে, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সেটা হচ্ছে অবজেক্ট লাস্টে ব্যক্তিবাচকটা যদি লিখতে হয় তাহলে টু দিয়ে লিখতে হয়। তাহলে হি গেভ মি আ বুক, আর যদি আ বুক বস্তুবাচকটা আপনি আগে লেখেন তাহলে ব্যক্তিবাচক লাস্টে লিখতে হলে শুরুতে একটা টু ব্যবহার করতে হবে। এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ আমরা এক জোড়া শেষ করলাম, এরপরে অন্যটায় যাব। আচ্ছা, একটা কথা এখানে কমপ্লিট করে নেই, সেটা হচ্ছে স্যার কমপ্লিমেন্ট বলে একটা কথা এখানে আছে, আমরা সেটার দিকে যাচ্ছি। অবজেক্টও বলছি, কারণ অনেকের মধ্যে একটা কথা থাকে স্যার কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এই দুটার পার্থক্যটা বুঝবো। হ্যাঁ স্যার, জুম আর অন্য কোথাও ক্লাস নেওয়া যায় না, এফবিতে প্রবলেমস হয়, এফবি প্রবলেমস হয়। কানিস ফাতেমা, বুঝলাম না এটা কথাটা। যাই হোক, এফবিতে প্রবলেমস এর দরকার নাই, আপনারা সহজভাবে ক্লাস করেন, কারণ জুমে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তো জুমে 300-র বেশি অ্যাড করতে পারি না। বাট আমাদের স্টুডেন্ট সংখ্যা 17তম ব্যাচে আমাদের 2200 স্টুডেন্ট ক্লাস করছে, এই ব্যাচে অলরেডি 250-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সুতরাং আমরা চাইলেও পারি না জুম অ্যাপের মাধ্যমে। আচ্ছা, কমপ্লিমেন্ট যেটা বলছিলাম স্যার, কমপ্লিমেন্ট হচ্ছে কি, যদি সাবজেক্ট এবং ভার্ব যেটার পরে, ভার্বের পরে আমরা যদি বলি দেখেন, তাহলে কি বলছি স্যার, যে সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী অংশ যদি ওই সাবজেক্টকেই নির্দেশ করে তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ প্রশংসা, পদবি ইত্যাদি। তো আপনি সহজভাবে চিন্তা করেন, আমি জাস্ট এটা বোঝার দরকার না, এটা বাদ দেন, এটা পানিতে ফেলে দেন, বুঝলেন। এক্সাম্পল, পরীক্ষাতে এক্সাম্পল আসে, এক্সাম্পল গুলা দেখেন। তো যেমন ধরেন আমি যদি বলি যে হি, এরপরে লেখা হলো ইজ আ টিচার, এই যে আমি টিচারটা লিখলাম, দেখেন এই টিচার এবং হি দুইজন একই ব্যক্তি, সুতরাং এটাকে আপনি অবজেক্ট না বলে কি বলবো স্যার, এটাকে কমপ্লিমেন্ট বলবো। ওকে, এটাকে অবজেক্ট না বলে কি বলবো, কমপ্লিমেন্ট বলবো। এটা যেমন ধরেন বলা হচ্ছে দ্য ম্যান ইজ কাইন্ড, লোকটা দয়ালু, তাহলে এই দয়ালু আর এই লোকটা একই লোক, যেহেতু এটা তাহলে কমপ্লিমেন্ট তার। হ্যাঁ, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। বুঝা গেছে? আর যদি এরকম লিখতাম যে হি, তারপর হচ্ছে টুক বুক, সে একটা বই নিয়েছিল, সেক্ষেত্রে হি আর বুক দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা অংশ, এটাকে বলবো অবজেক্ট। আশা করি বুঝতে পারছি ভাইয়া। সেটা হচ্ছে কি, যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে নির্দেশ করে তাহলে সেটাকে বলবো কমপ্লিমেন্ট। আমি বলতে পারি দ্য ম্যান ইজ টায়ার্ড, তাহলে টায়ার্ড আর ওই ম্যান কিন্তু একই ব্যক্তি, কারণ তার অবস্থাকে বোঝাচ্ছে। আর যখন দেখবো দুইটা ভিন্ন ভিন্ন তখন ওটাকে আমরা অবজেক্ট বলবো। এটুকু হচ্ছে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পার্থক্য। কমপ্লিমেন্টের কাজ কি, কমপ্লিমেন্টের কাজ যে এগুলা সেন্টেন্সে ব্যবহার হয়, এটা আর কি। কোশ্চেন সলভ ক্লাস আমাদের আলাদা হবে, আগে বেসিকটা ক্লিয়ার করি, না হলে আপনি কোশ্চেন সলভ করতে গেলে আমি যখন আপনাকে বলবো ভাই কমপ্লিমেন্ট বসে, আপনি দুম করে প্রশ্ন আবার তখন করবেন স্যার কোনটা কমপ্লিমেন্ট, স্যার কমপ্লিমেন্ট কাকে বলে, স্যার স্যার অবজেক্ট কাকে বলে, তখন তো ওই একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের জান শেষ। আপনি হয়তো এভাবে বুঝেন, আমরা প্রতি বছর এটা করি, আগে বেসিক ক্লাস নেই, বেসিক ক্লাস করার পরে আপনাকে দিয়ে প্র্যাকটিস করতে, আপনি প্র্যাকটিস করতে গিয়ে যে প্রশ্নগুলো আপনি আটকে যাবেন সেগুলো ভাইয়ার জন্য রেখে দেন। আমি একমাত্র ব্যক্তি যিনি আপনাদেরকে আগের দিন ঘোষণা দিয়ে দেই আগামীকাল নাউনের উপর সলভিং ক্লাস হবে, আপনি শুধু মাস্টার বই না, যে কোনো বইতে প্রশ্ন পান সেটা রেখে দেন ভাইয়ার জন্য, প্রশ্ন সলভিং ক্লাসে আপনি ছুড়ে ফেলবেন, ভাইয়া সেটার আনসার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে, না পারলে বলে দিবে ভাইয়া আমি জানি না, শেষ।
আর পেজ নাম্বারটা আমরা ধরে ধরেই করতেছি, কিন্তু কথা হচ্ছে যে এখানে যেভাবে আছে বেশি বড় করে লেখা, যেটা আমাদের না লিখলেও চলতো। যেমন এখানে কমপ্লিমেন্টের কথাটাই কিভাবে লেখা আছে দেখেন, বলা আছে ভার্বের পরবর্তী অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা নাউন ফ্রেজ এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তুকে বোঝায় তাহলে ঘুরে ফিরে একই কথা। স্যার এটা আমি অ্যাডজেক্টিভ, এটা দেখেন নাউন ফ্রেজ, এই যে টিচার, তো এগুলো তো আপনি ফ্রেজের ক্লাসে শিখবেন যে কোনটা নাউন ফ্রেজ কোনটা অ্যাডজেক্টিভ। তো আপনাকে জাস্ট বলছি যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তাহলে পরেরটারে কমপ্লিমেন্ট বলে, একই ব্যক্তি না হলে কমপ্লিমেন্ট হবে না। অত জোড়াতালি পেঁচায় লাভ নাই আমাদের, বুঝতে পারছি? যত সহজে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন স্যার তার নিচে পেজ নাম্বার 80 তে লিঙ্কিং ভার্ব বলে একটা কথা আছে, অনেকেই মুখস্থ করে লিঙ্কিং ভার্ব এই সেই হ্যান ত্যান দুনিয়ার কত কিছু। আপনি ভাই লিঙ্কিং ভার্ব এভাবে মুখস্থ করবেন না, আমি জাস্ট আজকে যেভাবে বলতেছি সেভাবে করেন, দেখবেন যে লিঙ্কিং ভার্ব জীবনে আর ভুল হবে না। মুখস্থ করে অনেকে স্মেল, ফিল, লাভ, কত কিছু যে, টেস্ট, এগুলাকে লিঙ্কিং ভার্ব বলে। রান, আগেই বলি কেউ যদি ভার্ব আকারে মুখস্থ করে যে রান লিঙ্কিং ভার্ব, ওয়াক লিঙ্কিং ভার্ব, তাহলে ভুল করবেন, কারণ ওই ভার্ব লিঙ্কিং ভার্ব ছাড়া অন্য ভার্বও হয়, সেটাও মনে রাখতে হবে। হ্যাঁ, দেখেন বলছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্ব বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে। এই যে কমপ্লিমেন্টটা এখন এখানে লাগবে, তাহলে আমরা লিঙ্কিং ভার্ব দিয়ে দেই। মনে রাখবেন জাস্ট একটা কথা, সেটা হচ্ছে স্যার সকল বি ভার্ব, আমি একটু আগে লিখছিলাম না হি ইজ এ টিচার, এটা কোশ্চেন কেউ দিবেন না স্যার, এই জন্য তো স্যার নোট করতেছে, তাই একটু সময় দিবেন। নোট পরের প্রয়োজনে ধরে ধরে করবেন, সমস্যা নাই। হ্যাঁ, পরে ধরে ধরে করবেন। আচ্ছা যেটা বলছি স্যার সকল বি ভার্ব, সকল বি ভার্ব আমার এটা করবেন, আর এইখানে মাস্টার বই সলভ করতে যাবেন, মাস্টার বইতে তো রুলস লেখা আছে, ওই রুলস ফলো করেন, ভাইয়ারটা দেখে তারপর এখানে সলভ করতে বসে যান, দেখেন পারেন কিনা, আটকে গেলে তারপরে আবার ভাইয়ার দিকে ছুটে যান যে ভাইয়া এই রুলস এর মধ্যে এটা পড়ে নাই, তাহলে সেটা কি করব, সেটার জন্য তো আমি আসি। বাট আপনারা কি করেন, আগেই রুলস পড়ে একেবারে দুনিয়া উল্টাই দিতে চান। আমি যেমন বলছি যে লিঙ্কিং ভার্বের এখানে কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 লাইন আছে। লিঙ্কিং ভার্বের জন্য আপনি কেন 9 লাইন মুখস্থ করবেন রুলস, আপনার দরকার নাই 9 লাইন মুখস্থ করার। আপনি দেখেন কয় লাইন করি, কি বলছি, সকল বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, মানে প্রতিস্থাপন করা যায়, হ্যাঁ, এমন ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। ওকে, এবার এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আমি যদি আপনাদেরকে ওয়ার্ড গুলা দেখাই জন্য বলছি যে ভাইয়া ওয়ার্ড দিলে কিছু ক্ষেত্রে আপনার মুখস্থ থেকে ভুল হতে পারে। এখন এখানে এটা বলছি সকল বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় এমন ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। এবার বইয়ের কথাটা যদি আসে সেটা হচ্ছে স্যার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, আমি শর্টে লিখতেছি তবে এই রুলস কেউ পড়বেন না আগেই, হ্যাঁ, প্লাস কমপ্লিমেন্ট, যেটা ওখানে বিস্তারিত আকারে লেখা আছে, সেটা কি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, যেটা একটু আগে পড়ালাম, এই দুটার মাঝখানে যে ভার্ব বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তো এইটা আর এইটা স্যার একই ঘুরে ফিরে। আমি এবার সরাসরি দু একটা উদাহরণ দিতে যাব। হ্যাঁ, বলছে হি বিকেম এ পলিটিশিয়ান, কোশ্চেন নাম্বার 32 মাস্টার বইয়ের একেবারে প্রথম কোশ্চেন নাম্বার নিচ্ছি। যে আমি যেহেতু বলছি যে ভাইয়া এই রুলস দিয়ে করা যাবে, তাহলে আপনি কেন এখানে মুখস্থ করতে যাচ্ছেন, মুখস্থ করতে গেলে ভুল হতে পারে। তো প্রথমে বলছে যে স্যার হি, তারপরে বলছে কি বিকেম, সে হয়েছিল, কি হয়েছিল, হি বিকেম এ পলিটিশিয়ান। আচ্ছা এখন ধরেন আপনারা সবাই জানেন বিকাম মানে কি স্যার, হওয়া, হওয়া, হওয়ার ইংলিশ কি বি, এটা বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। আমরা যদি সেটা নাও যাই, এটা বিকেম, এটা V2 আছে। এখন হি বিকেম এ পলিটিশিয়ান মানে সে একজন রাজনীতিবিদ হয়েছিল, আপনি এটাকে বাদ দেন, কেটে দিয়ে একটা পাস্টের বি ভার্ব লিখে দেন। যেহেতু এটা টু ছিল পাস্ট, তাহলে বি ভার্বের পাস্ট আছে ওয়াজ আর ওয়ার, হির সাথে ওয়াজ যায়। তাহলে আমি যদি বলি হি ওয়াজ এ পলিটিশিয়ান, সে একজন রাজনীতিবিদ ছিল, এটার অর্থ আর এটার অর্থ কাছাকাছি এবং অর্থের কোনো অমিল নাই। অমিল নাই বলতে অর্থ ঠিক আছে, সুতরাং অর্থ যেহেতু ঠিক আছে, অর্থ যদি অর্থ দেয় তাহলে এটাকে লিঙ্কিং ভার্ব বলবো। এই জন্য বলছি যে বি ভার্ব অথবা বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় এমন ভার্ব, এটা 32 নাম্বার। এরপরে দেখেন 33 নাম্বার প্রশ্নটা আপনাদেরকে দেখাই। এখানে প্রশ্ন ছিল এরকম যে হানি টেস্ট সুইট, মধু মিষ্টি,
এই প্রশ্নটা আসছে, দেখেন টেস্ট আপনি মুখস্থ করছেন লিঙ্কিং ভার্ব, কেন রে ভাই? এই টেস্ট ভার্ব ওয়ান আছে, আপনি এখানে চিন্তা করেন, এখানে ওয়ান আছে, বি ভার্বের একটা ওয়ান বসাই দেন, বি ভার্বের ওয়ান কি এম ইজ আর। আপনি এখানে যদি দেখেন যে হানি এর জায়গায় একটা ইজ লেখেন, অর্থ ঠিক থাকবে না? আমি যদি বলি যে হানি ইজ সুইট, হবে না? তো হানি ইজ সুইট মানে হানি টেস্ট সুইট, সুতরাং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, সুতরাং এটা লিঙ্কিং ভার্ব। এবার আসেন পরবর্তী প্রশ্ন কি ছিল, 34 নাম্বার, কি বলছে যে হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল। ওয়েন্ট এটা ভার্ব টু আছে, আপনি এখানে একটা পাস্টের বি ভার্ব লাগাই দেন, কি হি ওয়াজ এ ম্যাড, দেখবেন অর্থ ঠিক আছে। এই যে যখন দেখবেন অর্থ ঠিক আছে, এভাবে বি ভার্ব দ্বারা রিপ্লেস করে যাবেন, সব লিঙ্কিং ভার্ব। আপনার মুখস্থ করার দরকার নাই যে আই ফিল টায়ার্ড, ফিল লিঙ্কিং ভার্ব, কেন আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করি, তাহলে আই এম টায়ার্ড, শেষ, অর্থ ঠিক আছে, লিঙ্কিং ভার্ব। এবার আসেন হি পলিটিশিয়ান মানে একই ব্যক্তি, এটাকে কমপ্লিমেন্ট বলে। হানি সুইট মধু মিষ্টি, এটা এটার কমপ্লিমেন্ট। হি ম্যাড পাগল, পাগল বলতে এটাকেই বোঝায়, এগুলাকে বলা হয় কমপ্লিমেন্ট। আশা করি লিঙ্কিং ভার্বটা আর ভুল হওয়ার কথা না। আমরা চলে যাব পরবর্তী ভার্বে। লিঙ্কিং ভার্ব মুখস্থ করবেন না, আবার বলতেছি, মুখস্থ করতে গেলে ভাই বিপদে পড়বেন। এখানে দেওয়া আছে রিড, রান, তারপরে দেওয়া আছে গ্রো, এই যে রান দেওয়া আছে, টেস্ট দেওয়া আছে, ফিল দেওয়া আছে, স্মেল, এগুলা ভাইয়া মুখস্থ করলে বিপদে পড়বেন। কারণ এই রান সে লিঙ্কিং ভার্ব হয়, আবার সে লিঙ্কিং ভার্ব নাও হতে পারে। আচ্ছা, লিঙ্কিং ভার্বটা ক্লিয়ার হইলে ভাইয়া আমরা পরের অংশে যাব। তবে বলছি দয়া করে কেউ মুখস্থ করবেন না, তাহলে কিন্তু ভুল করবেন। ওকে, যেমন গো মানে এই যে গোর পাস্ট ফর্ম হিসাবে ওয়েন্ট ব্যবহার করছে, বাট যদি আমি এরকম লিখতাম যে হি গোজ টু খুলনা, সে খুলনা যায়, এই যে গোজ যারা মুখস্থ করে যে গো লিঙ্কিং ভার্ব, তারা এটাই ভুল করবে, কারণ কোথায় হি আর কোথায় খুলনা, দুইটা কি এক জিনিস? কমপ্লিমেন্টের মাঝে বসে নাই, সুতরাং এটা লিঙ্কিং ভার্ব হবে না। অথচ মাস্টার বইতে এখানে কতগুলো ওয়ার্ড লিখে দিছে যে গো, রান, ওয়াক, লিঙ্কিং ভার্ব। যারা এগুলা মুখস্থ করবেন তারা সত্য কথায় বলতে মারা খাবেন। এই জন্য বলছি তারা এই কাজটা করবেন না ভুলেও। কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মাঝে বসে, আর যেটা কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মাঝে বসবে সেটা 100% এরকম বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাবে। এই জন্য আমি শর্টে একটা রুলস লিখছি যে বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন হি ইজ এ বয়, এই ইজ এটা লিঙ্কিং ভার্ব, সকল বি ভার্ব লিঙ্কিং ভার্ব। তো যাই হোক, আশা করি এটা আমরা ক্লিয়ার করব। 2020 কেন ভাইয়া, 18 বই হলেও চলবে, ইংলিশ বইতে খুব একটা চেঞ্জ হয় না। আর আমি বইটা পাশে রাখছি জাস্ট ধরার জন্য, যে যারা আছে তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, মাস্টার বইয়ের রুলস গুলো যেভাবে আছে সেভাবে এত জটিলের দরকার নাই, একটু সহজ ভাবে করলে ভালো। এটা যে বই থেকে আপনি করেন, যে কোনো বই একটা থাকলেই হবে। লিঙ্কিং ভার্ব নিয়ে অনেক সমস্যা ভাই, অনেকের লিঙ্কিং ভার্বের আলাদা একটা ক্লাস নেই। আমরা এমন টিচার দেখছি আমি যে লিঙ্কিং ভার্বের একটা ক্লাস নিছে, ছন্দ আকারে লিঙ্কিং ভার্ব মনে করাই মুখস্থ করাইছে। আমি নাম বললে চিনবেন, বিসিএস কনফিডেন্সের একজন ভালো শিক্ষক, নাম করা শিক্ষক, সুমন হায়দার স্যার। সুমন হায়দার স্যার সরাসরি দেখছি ছন্দ আকারে মুখস্থ করায় লিঙ্কিং ভার্ব। মানে আমি নিজে তার একটা ক্লাস করেছিলাম তো একদিন কোন একটা সময়, এই জন্য আমি বললাম। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে করে যাচ্ছি। শেয়ার দেওয়া যায় না ভাইয়া, শেয়ার দেওয়া যাবে না, শেয়ার দেওয়া যাবে না, কারণ এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস। পেইড ব্যাচের ক্লাসগুলো আমাদের এরকম না যে বিজ্ঞাপনের জন্য ওপেন পেজের ক্লাস ভালো হয়, পেইড ব্যাচেরটা খারাপ হয়। ওপেন পেজেও যে ভাইয়া ক্লাস নেয়, পেইড ব্যাচেও একই ভাইয়াই ক্লাস নেয়। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যখন এই যে বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো লাগা ভালো আছে, তখন আপনারা কি করবেন জানেন, আমার বলা লাগবে না, আপনি নিজেই আপনার ফ্রেন্ডকে বলবেন যে হ্যাঁ এখানে একটা কোর্স করতেছি ভাইয়ার, এই ক্লাসগুলো ভালো, এটা করলে মনে হয় যে একটু উপকার হবে। আর আরেকটা কথা তো আমি বলে রাখি বরাবর, আপনারা যারা শুরু থেকে ছিলেন তারা জানেন আমাদের ক্লাস কিন্তু ভাইয়া দেরি হয়, 1 ঘন্টা টাইম দেওয়া থাকে। আমার যদি শেষ না হয়, আমি 1 ঘন্টা 20 মিনিট 30 40 মিনিটও নিছি। আগের ব্যাচে 1 ঘন্টা 45 মিনিটও ক্লাস নিছি 1 ঘন্টায়। কিছু করার নাই যে টপিক শেষ হয় না, আমি টপিক শেষ না হইলে যতটুকু টার্গেট থাকে শেষ না করলে তখন কিন্তু সময় নেই। তো আপনাদের অবশ্যই সেটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? না মাস্টার বই হবে না স্যার, না শেয়ার দেওয়া যায় না, অনেকদিন পর লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে পরের অংশে স্যার আমরা ফিরে আসি। লিঙ্কিং ভার্বের পরে একটা আছে কথা, সেটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। হ্যাঁ, কপুলেটিভ ভার্ব, এখানে স্যার একটা কথা লেখা আছে, সেটা কি জানেন?
কপুলেটিভ ভার্ব সেখানে লেখা আছে যে ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ এই পেঁচানো গোছানো কিছু কথা লেখা আছে যে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করলে তাদেরকে কপুলেটিভ ভার্ব বলে। এগুলোকে লিঙ্কিং ভার্ব ধরা হয়, যেমন গো অর্থ যাওয়া, কিন্তু গো অর্থ ম্যাড অর্থ পাগল হয়ে যাওয়া। তো যাই হোক, এত কিছু দরকার নাই, আপনি ওই একটা কথা লিখবেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান, যদি বলি এইটা হচ্ছে কপুলেটিভ ভার্ব, সেই জন্য আমি এখানে শর্টে লিখতেছি ভিন্ন অর্থ প্রদান করবে। যেহেতু রেকর্ড ক্লাস, তাই আমি মুখে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলে রাখি, আমাদের হোয়াইট বোর্ড দেখে ভাইবেন না যে স্যারের ক্লাস এটা মনে হয় না। স্যারে ডিজিটাল বোর্ড বা স্মার্ট বোর্ডে যখন ক্লাস করায়, বিভিন্ন জায়গায় যখন ক্লাস নিই, তখন এভাবেই লিখে লিখে আমি করাই। কারণ ওই মানে নোট দেখে দেখে আমি করাই না, কারণ আমার নিজের মতো করে আমি স্যাটিসফ্যাকশন পাই না। ইংলিশ বই লিখলে উপকৃত হতাম। হ্যাঁ ভাইয়ার ইংলিশ বইটা শেষের দিকে, সময় নাই। হ্যাঁ স্যার, ভার্বটা সময় নিয়ে শেষ করেন, এই জন্য 2টা ক্লাস রাখছি, প্রয়োজন হলে আরো ক্লাস দিব, সমস্যা নাই। আচ্ছা, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ভিন্ন অর্থ প্রদান করবে, জাস্ট এটুকু মনে রাখবেন, তাহলেই সেটা হয়ে যাবে আমাদের কপুলেটিভ ভার্ব। এটা লিঙ্কিং ভার্বের একটা অংশ, নাম কপুলেটিভ ভার্ব তারা দিছে। সেটা কেমন? আমরা একটু আগে লিখেছিলাম যে দ্য ডগ, খেয়াল করেন দ্য ডগ, এখন কুকুরটা, তাই না? এখন ওয়েন্ট মানে গিয়েছিল, এখন যদি বলতাম বাজারে গিয়েছিল তাহলে বলতাম ওয়েন্ট টু মার্কেট। যদি বলতাম যে হেঁটে গিয়েছিল তাহলে ওয়েন্ট টু অমুক জায়গা তমুক জায়গা, এরকম একটা থাকতো না। বাট এইবার ওয়েন্ট এটা হচ্ছে একটা ভার্ব, গোর পাস্ট ফর্ম, সাথে একটা অ্যাডজেক্টিভ লাগালাম, সেটা হচ্ছে ম্যাড। বাট গো ম্যাড আপনারা এবার জেনে নেন, গো মানে যাওয়া, গো ম্যাড শব্দের অর্থ পাগল হয়ে যাওয়া। কি হওয়া স্যার? পাগল হয়ে যাওয়া। এখন আপনি নিজেও জানেন যে স্যার পাগল হয়ে যাওয়া, এই গো ম্যাড মানে এমন না যে আগে পাগল হবে পরে হেঁটে হেঁটে যাবে, দুইটা মিলে একটাকে নির্দেশ করে। গো মানে শুধু যাওয়া, আর গো ম্যাড মানে পাগল হয়ে যাওয়া, দুইটা আলাদা আলাদা কাজ। পাগল হওয়া একটা ভার্ব, আর শুধু যাওয়া এটা আর একটা ভার্ব। তাহলে এই যে ওয়েন্ট ম্যাড অর্থাৎ একটা ভার্ব সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হইলো, ভিন্ন অর্থ প্রদান করলো, এটা কি বলে? কপুলেটিভ ভার্ব। মনে রাখবেন কপুলেটিভ ভার্ব সবসময় মেইন ভার্বের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হবে। যেমন আপনি জানেন কাম মানে আশা, আমি পুরো সেন্টেন্স লিখতেছি না কারণ এখানে আছে। কাম মানে কি স্যার? আশা। কিন্তু যখন বলা হবে কামের সাথে আরেকটা অ্যাডজেক্টিভ লাগালাম ট্রু, আপনারা জানেন কাম ট্রু মানে সত্য হওয়া। তাহলে আশা আর সত্য হওয়া দুইটা কিন্তু এক না, সুতরাং এটাই হচ্ছে একটা কপুলেটিভ ভার্ব। আশা করি কপুলেটিভ ভার্বটা ক্লিয়ার হয়েছে। লিঙ্কিং ভার্ব কোথায় কাজে লাগে? সেন্টেন্স তৈরি করতে গেলে কাজে লাগে, অর্থ করতে গেলে কাজে লাগে, স্পোকেন ইংলিশ করতে গেলে কাজে লাগে। সুতরাং আপনাকে এটা মনে রাখতে হবে, there are varieties uses of linking verb whenever you talk in English or write English, then of course you will have to use the linking verb. যেটা বলতেছিলাম স্যার, কাম ট্রু সত্য হওয়া, এখানে হচ্ছে ওয়েন্ট ম্যাড পাগল হয়ে যাওয়া, এগুলা হচ্ছে আমাদের কপুলেটিভ ভার্ব, যেখানে অবশ্যই মনে রাখতে হবে যে এই ভার্বের সাথে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এইটা পিডিএফ না দিলে আমি সরাসরি বই আকারেই দিব, এটার কাজ চলছে, খুব শীঘ্রই জানুয়ারি মাসে পেয়ে যেতে পারেন। তো যাই হোক, যেটা বলছি এটা হচ্ছে কপুলেটিভ ভার্ব, পরীক্ষাতে খুব একটা এখান থেকে আসে না, এই জন্য আপনাদের আর এটা নিয়ে চেঞ্জ করার মানে করার দরকার নাই। আচ্ছা, এখানে এবার আসি আমরা পরবর্তীতে। স্যার কপুলেটিভ ভার্ব আরেকবার বলছি অলরেডি স্যার, যখন ভার্ব এবং সাথে আরেকটা অ্যাডজেক্টিভ যুক্ত হবে, মূল ভার্বের অর্থ যেটা ওটা চেঞ্জ হয়ে অন্য অর্থ চলে আসবে, তাকে কপুলেটিভ ভার্ব বলবো। আচ্ছা, এরপরে খেয়াল করেন একটা ভার্ব আছে ইনকোয়াটিভ ভার্ব। ইনকোয়াটিভ ভার্বটা কেমন দেখেন? ইনকোয়াটিভ ভার্ব হচ্ছে স্যার, এটা সাধারণত কোনো ধরনের শারীরিক কাজকে বোঝায় না, বরং কোনো একটা কাজ আপনি শুরু করছেন কিনা, আপনার পরিবর্তন ঘটছে কিনা, মুভমেন্ট হয়েছে কিনা, এটা হচ্ছে ইনকোয়াটিভ ভার্ব যদি আমরা আমাদের ভাষায় বলি। তো সহজভাবে এখানে কিছু ওয়ার্ড লেখা আছে বিকাম, কাম, গো, গ্রো, গেট, ফল, রান, টার্ন, ওয়্যার ইত্যাদি ইত্যাদি। তো আমি ধরেন আপনাদেরকে যদি বলি যে এইখানে যে কথাটা, সেটা হচ্ছে আপনি নিজে নিজে চিন্তা করবেন
জাস্ট একটা দেখলেই বোঝা যায় যেখানে আপনার শারীরিক শক্তির দরকার খুব একটা হয় না, বরং অন্য কোনো কিছু সূচনা বোঝায়। তো ধরেন আমি যখন এখানে বলতেছি যে আই গট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছিলাম, এই ক্লান্ত হওয়ার জন্য আপনার শারীরিক শক্তির দরকার হবে না যে ভাই আমি এখন ক্লান্ত হচ্ছি, তোমরা কিন্তু দেখো আমি এখন ক্লান্ত হইতে যাচ্ছি। বিষয়টা এরকম না। অর্থাৎ কাজ করতে করতে আপনি একটা পজিশনে চলে আসবেন। এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, যেখানে আপনার কোনো কিছু সূচনা হবে। আপনি ক্লান্ত হইলেন মানে এটার একটা অবস্থার পরিবর্তন হইল আপনার। এরপরে ধরেন যেমন আমি যদি বলি হি গ্রিউ অ্যাংরি, দেখেন সে একটা স্বাভাবিক মানুষ ছিল, সেখান থেকে সে অ্যাংরি হয়ে গেছে, রাগান্বিত। তো এই যে তার রাগ উঠলো যেটাকে আমরা বলি, এখানে সে যে ক্লান্ত হইল, স্টেটের পরিবর্তন ঘটতেছে না আপনি দেখেন, এই যে স্যার এখানে তার একটা অবস্থার পরিবর্তন ঘটে গেছে, স্বাভাবিক থেকে সে রাগান্বিত হয়ে গেছে। এরপরে যদি আর একটা প্রশ্ন আপনাদেরকে আমি এক্সাম্পল আকারে লিখি, দ্য সেন্টেন্স এখানে বলছে হ্যাঁ ইট ইজ, প্রশ্ন দেখেন লেখা আছে ইট ইজ গ্রোয়িং ডার্ক, মানে অন্ধকার নেমে আসতেছে, তাহলে অন্ধকারের সূচনা হয়েছে। অর্থাৎ সবসময় একটা স্টেজ থেকে আর একটা স্টেজে পরিবর্তন, মুভমেন্ট, একটা জায়গা থেকে আর একটা জায়গা যে মুভমেন্ট, এটাকে হচ্ছে আপনার ইনকোয়াটিভ ভার্ব বলে, যেখানে আপনি একটা জায়গা থেকে আপনার আর একটা জায়গার সূচনা হবে। যেমন আপনি ভালো থেকে অসুস্থ হয়ে গেলেন, তখন আপনি কি বলবেন আই ফিল সিক। এই যে ফিল সিক যে আপনি অনুভব করতেছেন, এই ফিল তখন ইনকোয়াটিভ ভার্ব, কারণ আপনার সুস্থ থাকার কথা, আপনি এখন অসুস্থ অনুভব করতেছেন, মানে নতুন কিছু সূচনা হইতেছে। আপনি স্বাভাবিক থাকার কথা, আপনি রাগান্বিত অনুভব করতেছেন, সুতরাং এটা ইনফিনিটিভ ভার্ব। আপনি স্বাভাবিক থাকার কথা, আপনি ক্লান্ত হয়েছেন, আপনার অন্ধকার না আলো হয়েছে কিন্তু আলো থেকে অন্ধকারের সূচনা হয়েছে, সুতরাং এটা ইনফিনিটিভ ভার্ব। যদি অন্ধকার থেকে আলোর সূচনা হইতো তাও ইনফিনিটিভ ভার্বই আমরা বলতাম। ওকে, পরীক্ষাতে এটা খুবই কম আসে, এই একটা প্রশ্ন আজ পর্যন্ত আসতে দেখা গেছে। আচ্ছা এইবার আসি স্যার ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। মাস্টার বই আমরা এখন পেজ নাম্বার আছি কত স্যার? মাস্টার বইয়ের পেজ নাম্বার 81-তে আছি। দেখেন ফ্যাক্টিটিভ ভার্বটা কেমন। ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে যেখানে ভার্বের অর্থ প্রদানের জন্য, আমি শর্টে লিখতেছি, ভার্বের অর্থ প্রদানের ক্ষেত্রে অবজেক্ট থাকলেই হয় না, শুধু অবজেক্টের কমপ্লিমেন্ট দরকার হয়। অর্থাৎ আপনারা আগে দেখছেন সাবজেক্টের কমপ্লিমেন্ট, যে স্যার হি আর টিচার লাস্টে ছিল, তাই না? বাট এক্ষেত্রে কথাটা হচ্ছে যে স্যার ভার্বের অবজেক্ট যেটা থাকবে অর্থ প্রকাশের জন্য, অবজেক্টের আবার কমপ্লিমেন্ট দরকার হবে, না হলে অর্থটা প্রদান করা যাবে না। অনেকে এটা মুখস্থ করে, কিছু কিছু মেড, সেড, সিলেক্ট, ইলেক্ট, কি কি লেখা আছে এরকম, এটা করা যাবে না। মাস্টার বই থেকে প্র্যাকটিস করাবো, আমরা মাস্টার বই ফলো করতেছি, আমি যে এক্সাম্পল গুলো লিখতেছি সব মাস্টার বই থেকে। পেজ নাম্বারও বলছি, আপনি খেয়াল করেন না, 81 নিউ এডিশন। হ্যাঁ, এটা মাস্টার বইয়ের। আমরা ইনকোয়াটিভ ভার্বের পরে প্রথমে কপুলেটিভ ভার্ব করছি, ইনকোয়াটিভ ভার্ব, এখন ফ্যাক্টিটিভ ভার্ব করছি, এটা 81 নাম্বার পেজে আছি আমরা। আচ্ছা এখন ফ্যাক্টিটিভ ভার্বের খেয়াল করেন, আমি শুধু আমার মতো করে লিখতেছি যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। যেখানে বলছি কি স্যার, ভার্বের অর্থ প্রদানের ক্ষেত্রে অবজেক্টের কমপ্লিমেন্টও প্রয়োজন হবে, অবজেক্টের, সাবজেক্টের কিন্তু না। এবার ধরেন যখন বলা হচ্ছে হি মেড মি, সে আমাকে তৈরি করছে। এখন আমাকে তৈরি করছে, আপনারা জানেন হি হচ্ছে সাবজেক্ট, মেড এটা হচ্ছে ভার্ব। আপনারা পড়ছেন অবজেক্ট বের করার নিয়ম কি বলছিলাম স্যার? হুম অথবা হোয়াট। তাহলে সে তৈরি করছে কাকে? হুম, আমাকে। তাহলে এটা অবজেক্ট না? এখন দেখেন আমি যদি এইটুকু লিখি যে হি মেড মি, এটা কিন্তু এখনো কমপ্লিট একটা সেন্টেন্স হয় নাই। তাহলে এটার অর্থ প্রকাশ করার জন্য যদি এক্সট্রা প্রয়োজন হয় কিছু, সেটা আমরা দিব। তাহলে হি মেড মি, আমি এবার এখানে যুক্ত করতেছি একটা ওয়ার্ড স্যার, ক্যাপ্টেন। তাহলে এইবার নিজেরা খেয়াল করেন, সে ক্যাপ্টেন না, আমাকে তৈরি করছে, আমি ক্যাপ্টেন। নিশ্চয়ই হি মেড মি ক্যাপ্টেন, মানে আমাকে ক্যাপ্টেন করছে। তাহলে এইটার কমপ্লিমেন্ট হচ্ছে স্যার এইটা, কারণ যেই মি তিনি ক্যাপ্টেন। তাহলে এই যে কমপ্লিমেন্ট এক্সট্রা দরকার হইলো, আর এই যে ভার্বটা আমরা পাচ্ছি, এই যে মেড, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব যেটা বললাম। এটা সিলেক্ট হয়, ইলেক্ট হয়, যেমন বলা হয় এরকম যে উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কি নির্বাচিত করেছিলাম? চেয়ারম্যান হিসাবে।
তাহলে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে যিনি হিম তিনি চেয়ারম্যান, এক্ষেত্রে অবজেক্টের কমপ্লিমেন্ট প্রয়োজন হবে, যে ভার্বটা থাকবে তার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। বুঝা গেছে? এরকম নমিনেটেড আছে, যেমন আছে যে শি nominated him the minister, সে তাকে মিনিস্টার হিসাবে নমিনেট করছে, তাহলে হিম আর এই দা মিনিস্টার একই ব্যক্তি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এটাকে বলবো আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। কি বলছে এটা? স্যার আমি রাশেদ বুঝি না, এটা কোন ভার্ব? আমি প্রশ্নটা দেখি না, আবার একটু লেখেন। কেউ একজন বলছে স্যার তাহলে আই এম রাশেদ, এখানে এম, ও এখানে বলে দেই আই এম রাশেদ, এম অক্সিলারি ভার্ব বলবে না, এটা এখানে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। হ্যাঁ, আই এম রাশেদ, এটা এম মেইন ভার্ব, এবং এটা লিঙ্কিং ভার্ব, এটাও বলে দেয় এটা লিঙ্কিং ভার্ব, কারণ যেই আপনি সেই আপনি রাশেদ, দুজন একই ব্যক্তি। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই পর্যন্ত গেল স্যার, এটা ছিল ফ্যাক্টিটিভ ভার্ব, যেখানে আপনার অবজেক্টেরও কমপ্লিমেন্ট প্রয়োজন হবে, শুধুমাত্র অবজেক্ট দিয়ে অর্থ প্রদান করা যাবে না, তাই এটাকে অবজেক্ট। এখন এখানে সিলেক্ট থাকে, ইলেক্ট থাকে, নমিনেটেড থাকে, মেড থাকে, এই টাইপের যেগুলো, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, আর এই অংশটাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, যেখানে অবজেক্ট থাকবে, অবজেক্টেরও কমপ্লিমেন্ট থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যাবো স্যার ফ্যাক্টিটিভ ভার্বের পরে। আচ্ছা, এখানে কথা বলে দেই, এটাকে বলছে স্যার অবজেক্ট, আর এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে, এটাকে ফ্যাক্টিটিভ কমপ্লিমেন্ট বলে। তারপরে আছে স্যার কগনেট ভার্ব, এই যে সেমি মডেল এখানে আসে লাস্টের দিকে আছে, আমরা তখন এটা আলোচনা করে আসছি। তো যাই হোক, এবার করবো স্যার কগনেট ভার্ব। কগনেট ভার্বকে বাংলাতে বলা হয় সমধাতুজ ক্রিয়া। হ্যাঁ, কগনেট ভার্ব। কগনেট ভার্ব, কগনেট ভার্বকে কি বলা হয়? সমধাতুজ ক্রিয়া। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তাহলে ওই অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে। যেমন বলছিলাম যে আই এম এ টিচার, তাহলে আই এবং টিচার একই ব্যক্তি, সুতরাং এটা কমপ্লিমেন্ট। কিন্তু যখন বলবো আই ইট রাইস, আমি আর লাস্টে আছে রাইস, দুইটা এক না, ওটাকে বলে অবজেক্ট। হ্যাঁ, আর অবজেক্টের জায়গায় যদি এমন কিছু বসে যেটা আমাকেই বোঝায় তাহলে সেটা কমপ্লিমেন্ট। যেমন বললাম, কেউ যদি বলে যে আই এম টায়ার্ড, তাহলে টায়ার্ড আর আমি দুজন একই, অর্থাৎ যিনি ক্লান্ত ওইটা আমার অবস্থাকেই বোঝাচ্ছে। যখন আই এম টিচার, তো টিচারটা আমি, আই এম ওনার, আই এম ড্রাইভার, এগুলো সব কমপ্লিমেন্ট, আমাদের অবজেক্ট না। হ্যাঁ, আচ্ছা, এবার বলছি স্যার কগনেট ভার্ব, যেটাকে বাংলাতে কি বলছি? সমধাতুজ ক্রিয়া বলে। যেখানে আমরা যদি বলি সেটা হচ্ছে স্যার সেন্টেন্সের ভার্ব, তাহলে ভার্ব এবং নাউন একই শব্দ হতে উৎপন্ন। হ্যাঁ, আগেই বলি আপনার এই রুলস পড়া মনে রাখার দরকার নাই, রুলস পরীক্ষাতে কোনোদিন আসে না, আপনি দেখবেন এক্সাম্পল যে বুঝতে পারেন কিনা, এই জন্য লেখা। তাহলে ভার্ব এবং নাউন যেটা, ওটা যে কোনো ওই সেন্টেন্সে যে কোনো নাউন হইতে পারে, সেই নাউন যদি ওই ভার্বের মূল দুইটা এক হয় তাহলে ওইটাকে বলে সমধাতুজ, একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাহলে সেটাকে বলবো আমরা কগনেট ভার্ব। যেমন আপনি দেখেন, যখন বলা হচ্ছে আই ফাইটের পাস্ট কি স্যার? ফাউট, আমি মারামারি করেছিলাম। এখন কি মারামারি করছিলাম? আই ফাউট এ ফাইট। তাহলে দেখেন, এই যে ফাইট, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্ব আর এই নাউন মূলত একটা মেইন শব্দ থেকে আসছে, সেটা কি স্যার? ফাইট। সুতরাং এটা হচ্ছে আমাদের কগনেট ভার্ব বা সমধাতুজ ক্রিয়া। অবশ্যই যিনি বলছেন যে ভাইয়া এত ধরনের ভার্ব কি আমাদের চাকরি পরীক্ষা আসবে, আপনি বইটা খুলে দেখেন, প্রত্যেকটা ভার্বের নিচে এমসিকিউ আকারে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। আসছে, আসছে, আসবে না, এটা আসছে অলরেডি। আচ্ছা, এখন ধরেন যেমন বলা হচ্ছে যে হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, সে একটা সুন্দর ঘুম ঘুমিয়েছিল। আপনারা পড়ছেন না যে চরম পড়া পড়েছে, সেই ঘুম ঘুমিয়েছে, এই ঘুম ঘুমিয়েছে, এইগুলাই হচ্ছে আপনার কগনেট ভার্ব বা সমধাতুজ ক্রিয়া। তারপরে হি সিং, সে গান করে। হ্যাঁ, হি সিংস আ সং, সে একটা গান করতেছে, হি সিংস আ সং। তো যখন বলতেছে হি সিংস আ সং, তাহলে সিন মানে গান গাওয়া, সং মানে গান, দুটো একই শব্দ থেকে উৎপন্ন, সুতরাং এটাকে কগনেট ভার্ব বলবেন। তারপরে যখন বলা হবে যে হি সাথে লেখা আছে র্যান, সে দৌড়েছিল, ইন এ রেস, রেস মানে দৌড় প্রতিযোগিতা, তাহলে যেই দৌড় প্রতিযোগিতা সেইটাই দৌড়,
দৌড়াইছে, তাহলে এটা কি স্যার? যে দৌড় প্রতিযোগিতা দৌড়াইছে, যদি বাংলায় বলতাম তাহলে দৌড়াইছে দৌড় প্রতিযোগিতা, এটা হচ্ছে আপনার কগনেট ভার্ব। বুঝতে পারছি ভাইয়া? কগনেট ভার্ব হচ্ছে একই শব্দ থেকে উৎপন্ন, একই জায়গা থেকে উৎপন্ন মেইন ভার্ব এবং ওর পরবর্তী অবজেক্ট বা যে নাউন থাকে সেটার মূল এক, এটা হচ্ছে কগনেট ভার্ব। হ্যাঁ, সেমি মডাল ভার্ব অলরেডি আমি করে আসছি, কিন্তু ওখানে আলাদা করে দেওয়ার দরকার নাই ভাইয়া, একবারে করছি তাতে সুবিধা হয়েছে, কারণ অক্সিলারিটা এক সাইডে করে আসছি। এখন আমি যদি হুবহু এটা করতাম তাহলে আমার এক্সট্রা আবার সময় কিছুটা নষ্ট হতো। আপনাদের গোছানো আর অগোছানোর একটা বিষয় থাকে, আর কাছাকাছি বসায় থাকে। হ্যাঁ, যেটা বলছি যে স্যার এটা হচ্ছে আমাদের হি ফাউট এ ফাইট, হি স্লিপড এ সাউন্ড স্লিপ, হি সিং এ সং, হি র্যান এ রেস, এইগুলা সব হচ্ছে কগনেট ভার্ব, যেগুলা আরো মনে হয় না যে উদাহরণের প্রয়োজন আছে। এত উদাহরণ দিলে ভাইয়া তাহলে আপনাকে রুলস কখন পড়াবে? যেগুলা করেছি এইটাই করেন, আপনি দেখবেন প্রিভিয়াস কোশ্চেন থেকে পেয়ে গেছেন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে বইতে 3টা প্রশ্ন আসছে প্রিভিয়াস কোশ্চেন, আমি এখানে 4টা দিয়েছি অলরেডি, ফাইট এ ফাউট এটাও দিছি, সমস্যা নাই। আচ্ছা, তারপরে দিবেন স্যার গ্রুপ ভার্ব। হ্যাঁ, এটা তো লিখছি অলরেডি, হি ড্রিমড এ সুইট ড্রিম, আমি একটু ঘুরায় লিখছি, একই তো। আচ্ছা, এরপরে স্যার গ্রুপ ভার্ব, মনে রাখেন গ্রুপ ভার্বের আরেকটা নাম আছে, গ্রুপ ভার্বের আরেকটা নাম ভার্বাল ফ্রেজ, আমি এই জন্য একসাথে করে যাচ্ছি কারণ ফ্রেজের ক্লাসে আবার এটা করা হবে। হ্যাঁ, গ্রুপ ভার্বের অপর নাম কি স্যার? ভার্বাল ফ্রেজ। ওকে, আচ্ছা এবার ধরেন এটা শর্টকাট ওয়েতে আমরা লিখবো, সেটা কি স্যার? ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন সমান সমান সিঙ্গেল ভার্বের অর্থ দিবে। দেখেন, আপনি দুই একটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন, আমি ফুল সেন্টেন্স আকারে যদি নাও লিখি। আপনারা যদি দেখেন স্যার, লুক, লুক মানে কি স্যার? খোঁজা, তাই না? আচ্ছা, লুকের সাথে আমি যদি যুক্ত করি একটা প্রিপোজিশন ফর, আপনারা সবাই জানেন লুক মানে তাকানো বা দেখা, বাট যখন লুক ফর বলি তখন কি স্যার? খোঁজা। এখন যদি আপনি একটা ভার্ব চিন্তা করেন যে স্যার এটা সিঙ্গেল একটা ভার্বের অর্থ দেয়, সেটা কি? সার্চ। যে স্যার সার্চ মানে খোঁজা, সেক্ষেত্রে লুক ফর মানে খোঁজা বোঝাইছে, তার মানে একটা ভার্ব সাথে আর একটা প্রিপোজিশন যুক্ত হয়ে যখন দেখবো যে আরেকটা সিঙ্গেল ভার্বের অর্থ দিচ্ছে তাকেই বলে গ্রুপ ভার্ব, যেখানে অবশ্যই ভার্বের সাথে প্রিপোজিশন থাকে। আপনারা যেমন যদি দেখেন বিভিন্ন জায়গায়, এখানে আরো কিছু ওয়ার্ড আছে সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দু একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। যেমন আপনারা জানেন টেক, টেকের সাথে আপনারা জানেন টেক মানে নেওয়া, বাট যখন টেক আফটার, আপনারা জানেন টেক আফটার মানে কি স্যার? দেখতে একই রকম হওয়া, এটা সিঙ্গেল একটা ভার্ব, সুতরাং এটা আপনার একটা গ্রুপ ভার্ব, যে হি টেক্স আফটার হার মাদার। সবগুলোর অর্থ জানি না, সেটার জন্য সবগুলো উদাহরণ দেওয়া সম্ভব না, এটা সলভিং ক্লাসে হবে। আপনি অর্থ না জানলে আপনার একার জন্য, আপনি অবশ্যই অর্থটা পড়বেন, কিন্তু পড়ে তারপরে অর্থ করার চেষ্টা করেন, না বুঝলে তারপরে আবার সলভিং ক্লাস হবে। এগুলো আমি ভার্বের উপর টপিক দিয়ে দিব, যে কোন কোন সমস্যা আছে রেখে দেন, আমরা সলভ করব, সলভিং ক্লাসে করবেন আবার। না ভাইয়া, গ্রুপ ভার্ব মুখস্থ করবেন কেন? গ্রুপ ভার্ব হ্যাঁ অর্থ মুখস্থ করতে হবে, তবে এখানে কথা হচ্ছে যে স্যার আপনাকে প্রশ্ন করা হবে যে হুইচ ওয়ান ইজ গ্রুপ ভার্ব, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তো আপনি যদি দেখেন যে কখনো একটা ভার্ব সাথে প্রিপোজিশন বাট দুইটা মিলে একটা ভিন্ন অর্থ দিছে,
আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসের শেষ পর্যায়ের দিকে আসছি, নেক্সট অংশটা আবার পরে করব, তারপর আমি এই অংশটা করাই দিচ্ছি। সাউন্ড একটু সমস্যা ছিল। আচ্ছা এখন সাউন্ড একটু দেখেন, তাহলে কি বলছি স্যার, যে ভার্ব প্লাস প্রিপজিশন যুক্ত হয়ে ভিন্ন আরেকটা সিঙ্গেল ভার্বের অর্থ দিলে তাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কি ভার্ব স্যার, সেটা হবে গ্রুপ ভার্ব। হ্যাঁ, আর এখানে টেক আফটার প্রিপজিশন, লুক ফর প্রিপজিশন দিয়ে যুক্ত হয়েছে, লুক ডাউন আপন ঘৃণা করা, তাই না, হেড ভিন্ন একটা অর্থ দিবে, সুতরাং এটাই হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব। বোঝা যাচ্ছে? তো যাই হোক, 1 ঘন্টা প্লাস অলরেডি আসছে, এই জন্য হয়তো আমাদের সাউন্ডে হতে পারে, এটার রিসিভারেও একটু হতে পারে কম বেশি। তো যাই হোক, এটা ছিল আজকে, এখন পর্যন্ত আমরা গ্রুপ ভার্ব করেছি। আগামীকাল আমরা শুরু করব সেমি মডাল ভার্বটা, অলরেডি করাইছি, কমন ভার্ব এবং পজিটিভ ভার্ব। আগামীকাল মনে রাখেন স্যার, সেটা কি কমন ভার্ব, আর এটা হচ্ছে কি স্যার পজিটিভ ভার্ব। ওকে, কমন ভার্ব এবং পজিটিভ ভার্ব, এই দুইটা থেকে আগামীকাল শুরু করবো আমরা।